আজ আজ আমাদের পার্ট 1 এর ক্লাস নাম্বার হচ্ছে 4। তো আজকে ক্লাসে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব একটু দেখে নিই। ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য পরিচিতি, কিভাবে আমরা ইন্টারোগেটিভ প্রশ্ন বা বাক্য তৈরি করব। ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রকারভেদ, কত ধরনের ইংরেজি ভাষার মধ্যে কত ধরনের প্রশ্নবোধক বাক্য রয়েছে, আমরা সেগুলো জানবো। আমরা জানবো প্রেজেন্ট সিম্পল টেন্স বা ভার্ব 1 বা ভার্ব এসইএস কেন্দ্রিক আস্কিং কোয়েশ্চেন বা জিজ্ঞাসামূলক প্রশ্নের গঠন। অর্থাৎ আমরা ভার্ব 1 কে বা ভার্ব এসইএস কে কেন্দ্র করে প্রেজেন্ট সিম্পল টেন্সের যেই আস্কিং কোয়েশ্চেন রয়েছে সেটা সম্পর্কে আমরা জানবো। আমরা যেমন প্রেজেন্ট সিম্পল টেন্স বা ভার্ব 1 বা ভার্ব এসইএস কেন্দ্রিক বা এক কথায় প্রেজেন্ট সিম্পল টেন্সের ও ডব্লিউএইচ কোয়েশ্চেনের গঠন সম্পর্কে আমরা জানবো। তারপরে জানবো প্রেজেন্ট সিম্পল টেন্স বা ভার্ব 1 কেন্দ্রিক অন্যান্য কোয়েশ্চেনের গঠন, আমরা সেটা জানবো। অর্থাৎ আজকে আমাদের প্রশ্ন ভিত্তিক। আপনি সিম্পলি যখন কাউকে প্রশ্ন করতে পারবেন তখনই আপনি কথা বলতে পারবেন। মানে বলতে পারেন যে ইংরেজি ভাষায় ফ্লুয়েন্সি অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাউকে প্রশ্ন করতে শেখা। প্রশ্ন করতে শিখে গেলেই আপনি দেখবেন স্পোকেন ফ্লুয়েন্সিটা আপনার হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা এখন কি করতে যাচ্ছি? আমরা এখন চলে যাচ্ছি আমাদের প্রথম আলোচনা, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি সেটা সম্পর্কে একটু আমরা আলোচনা করে নিচ্ছি। আপনারা আজকে একটু কিছু নতুন ধারণা পাবেন। আপনারা ইতিপূর্বে যেভাবে শিখেছেন তার চেয়ে একটু ভিন্ন রূপে, অনেক কিছু জানবেন আজকে ইনশাআল্লাহ। তাহলে আমরা চলে যাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরিচয়। আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি জিনিস? দেখুন, ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশ করার একটা মাধ্যম, বাহন। আমরা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করে থাকি। ভাষা হচ্ছে একটা সমুদ্র, এটাকে কোনোভাবে স্ট্রাকচারে সীমাবদ্ধ করা যায় না। ঠিক আছে? তবে কিছু কিছু বিষয় আমরা স্ট্রাকচারে এটাকে নিয়ে আসছি, যদিও আমি বলবো যে স্ট্রাকচারে এটাকে সীমাবদ্ধ করা উচিত হয় নাই। এক কথায় হচ্ছে ভাষা আমরা সেটাকেই বলি যেটাকে আমরা হ্যাঁ মানে ব্যক্ত করার পর একটা ভাব প্রকাশ পায়, একটা তার অর্থ প্রকাশ পায়। সেটা একটা শব্দ হোক, সেটা একটা শব্দগুচ্ছ হোক, যেটাই হোক। তো দেখুন, আমরা যখন প্রশ্ন করি, ইংরেজি ভাষার মধ্যে 3 ধরনের প্রশ্ন আমরা পেয়ে থাকি। শুধু ইংরেজি ভাষা না, যেকোনো ভাষার মধ্যেই। যেকোনো ভাষার মধ্যে কত ধরনের প্রশ্ন রয়েছে? 3 ধরনের প্রশ্ন রয়েছে। প্রথম ধরনের প্রশ্ন হচ্ছে যে সিঙ্গেল ওয়ার্ড। আমরা এক ওয়ার্ড দিয়ে অনেক সময় প্রশ্ন করে থাকি। অর্থাৎ কখনো কখনো আমরা একটা শব্দ ব্যবহার করে একটা প্রশ্ন করতে পারি। সেটা কিভাবে আমি দেখাচ্ছি। আবার কখনো কখনো আমরা একাধিক শব্দ ব্যবহার করে, কোনো বাক্য ব্যবহার করে নয়। একাধিক শব্দ, ২-৩টা শব্দকে একসাথে যুক্ত করে যেটা সেন্স মেক করে, যেটা অর্থবোধক হয়, যেটা মনের ভাব প্রকাশ করে। এমন শব্দগুচ্ছ তৈরি দিয়েও কিন্তু আমরা কি করতে পারি? প্রশ্ন তৈরি করতে পারি। আচ্ছা, তাহলে কি বোঝা গেল? যে যদি আমি কোনো শব্দ দ্বারাও একটা প্রশ্ন বুঝাতে পারি, একটা শব্দগুচ্ছ দ্বারাও যদি আমি প্রশ্ন বুঝাতে পারি, সেটাও একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। তাহলে ইংরেজি ভাষায় বা যেকোনো ভাষার মধ্যে প্রশ্নবোধক বাক্য তৈরি হয় কিভাবে? হয়তো একটা শব্দ দিয়ে তৈরি হয়, আর না হয় একাধিক শব্দ দিয়ে ব্যবহার করে তৈরি হয়। মানে ২টা শব্দ, ৩টা শব্দ দিয়ে তৈরি হয় বা ৪টা শব্দ দিয়ে তৈরি হয়। আবার একটা পূর্ণ বাক্য দিয়েও আমরা প্রশ্ন করতে পারি। তবে সাধারণত আমরা যে সকল প্রশ্নগুলো এক শব্দ দ্বারা করে থাকি অথবা ২ শব্দ দ্বারা করে থাকি, এগুলো মূলত কারো সাথে কথা বা কথোপকথন শুরু হওয়ার পরবর্তীতে মাঝে আমরা এই শব্দগুলোকে ব্যবহার করে থাকি। উদাহরণস্বরূপ, আপনার বন্ধু আপনাকে বলল, "I am going to Dhaka now." যে আমি এখন ঢাকা যাচ্ছি। আপনি বলেন, "Why?" এই why মানে কি? why দ্বারা আপনি তো বুঝাই দিলেন যে তুমি কেন যাচ্ছ। কিন্তু আপনি তো একটা শব্দ ব্যবহার করেছেন যে why, কেন? কেন মানে কি? Why are you going to Dhaka? এই যে why are you going to Dhaka? Are you going to Dhaka এই কথাটাকে আপনার যুক্ত করার প্রয়োজন হচ্ছে না এখানে। যেহেতু এটা আমরা ইনফর্মালি কথা বলছি এখানে। ঠিক আছে? তাহলে আমরা একটা শব্দ দিয়েও কি করতে পারি? আমরা আমাদের প্রশ্ন তৈরি করতে পারি কারো সাথে কথা বলার ক্ষেত্রে। আবার কেউ আপনাকে বলল এরকম, যে বা আপনি কাউকে বললেন যে আ I am going to office now. I am going to office. আমি অফিসে যাচ্ছি। আচ্ছা, এখন আপনি বললেন যে, আবার বললেন যে I might be late, I might late to return home. যে আমার বাড়ি ফিরতে দেরি হতে পারে। এখন আপনি বললেন when, কখন? মানে বাড়ি ফিরতে দেরি হতে পারে, কখন দেরি হবে? তাহলে আপনি শুধু when দিয়ে কিন্তু প্রশ্নটা করে ফেলতে পারছেন তাকে, তাই না? when, কখন? That's it.
আবার আপনি প্রশ্ন করলেন, আপনাকে কোনো একটা ব্যক্তি বলল যে, "I am very sick today." আপনার বন্ধু আপনাকে বলতেছে কি, "I am very sick today." আমি আজ অসুস্থ। তো আপনি বলেন, "রিয়েলি?" এই যে আপনি শুধু রিয়েলি দিয়ে কি করতেছেন? তাকে প্রশ্ন করছেন, "আসলে কি তুমি অসুস্থ?" এখানেই কিন্তু আপনি একটা শব্দ ব্যবহার করছেন। কিন্তু একটা শব্দ দিয়ে আপনি তাকে কি বোঝাচ্ছেন? যে আসলে কি তুমি অসুস্থ? তাহলে আমরা কি বোঝা যাচ্ছে? যে একটা শব্দ দিয়ে আমরা কি করতে পারি? কাউকে প্রশ্ন করতে পারি। তবে হ্যাঁ, এটা কথোপকথনের মাঝখানে আমরা এই শব্দগুলোকে মানে কথা শুরু হওয়ার পর থেকে আমরা বাকি কথা সবগুলোকে আমরা প্রশ্ন একটা শব্দ দিয়ে বা একাধিক শব্দ দিয়ে আমরা প্রশ্ন করতে পারি। আবার আপনি কাউকে একটা আ কাজ দিয়েছেন, "এই তুমি এই কাজটা করো।" এখন সে আসছে। আসার পর বলছেন, "ডান?" মানে শেষ হয়েছে কি কাজটা? ডান দিয়ে আপনি কি বোঝাচ্ছেন? যে, "এই তোমার কাজটা কি শেষ হয়েছে?" দ্যাটস ইট। আপনার কিন্তু বড় লাগতেছে না যে, "হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক?" আপনার কিন্তু বড় লাগতেছে না পুরোটা। আপনি ডান বললে হয়ে যাচ্ছে। দ্যাটস ইট। আবার আপনি বললেন যে এরকম যে, আজ কিন্তু আ আপনাকে কেউ বলতেছে যে, "আজ কিন্তু বস আসবে।" হ্যাঁ? আপনি বলতেছেন যে, "Our boss is coming today." হ্যাঁ? যে আমাদের বস কিন্তু আজকে আসতেছে। তো আপনি বললেন, "সিউর? নিশ্চিত? নিশ্চিত আসতেছে?" তাহলে সিউর দ্বারা কিন্তু আপনি বলতেছেন কি, "সিউর? সিউর দ্যাট আওয়ার বস ইস কামিং টুডে?" আপনি পুরো একটা বাক্যকে সিউর দিয়ে কি করতেছেন? ব্যাখ্যা মানে একটা শব্দ দিয়ে ব্যাখ্যা করে দিচ্ছেন। তেমনি করে হোয়াট আপনি জানতে চাচ্ছেন আপনাকে আপনার বন্ধু একটা কথা বলল। এরকম বলল যে, "I have lost my wallet." যে আমি আমার ওয়ালেটটা হারিয়ে ফেলেছি। এখন আপনি বললেন, "হোয়াট?" মানে আপনি হয়তো বিস্মিত হয়ে আবার তাকে জিজ্ঞেস করেন, "এই তুমি কি বললা?" তাহলে হোয়াট দিয়ে কিন্তু আপনি তার কাছ থেকে আবার জানতে চাচ্ছেন, "এই কি হইছে? কি বললা তুমি?" তাহলে আমরা কি বুঝতে পারছি? যে একটা শব্দ দিয়েও কি করতে পারি আমরা প্রশ্ন করতে পারি। আজকের আলোচনা একটু দীর্ঘ হবে। কারণ হচ্ছে আপনি একটা ভাষার যত গভীরে যাবেন, যদিও এই আলোচনাটা হচ্ছে আমি অল্প সময়ের মধ্যে শেষ করতে পারি। কিন্তু আমি প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে আলোচনা করতেছি যাতে আপনাদের মাথায় ভালো করে ঢুকে যায়। কারণ হচ্ছে ভাষাকে এমনভাবে শেখাই দরকার যাতে আমার ভিতরে এটা গেঁথে যায়। এজন্য আমি একটু সময় নিচ্ছি। আমি সময় নিবো আজকে। এই ক্লাসটা আপনাদের জন্য খুবই জরুরি। এসি ছাড়লেও যন্ত্রণা, না ছাড়লেও যন্ত্রণা। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা একটা শব্দ দিয়ে কি করতে পারি? আমাদের প্রশ্নগুলোকে আমরা ব্যক্ত করতে পারি। এবার আসুন ফ্রেজ কোয়েশ্চেন অর্থাৎ একাধিক শব্দ দিয়ে। দেখেন এগুলোর জন্য কিন্তু কোনো স্ট্রাকচার নাই। আপনি শুধু শব্দ ব্যবহার করলে হয়ে যাচ্ছে। মানে হ্যাঁ, অবস্থা বুঝে আপনি একটা শব্দ ব্যবহার করছেন হয়ে যাচ্ছে। ফ্রেজ কোয়েশ্চেনটা কি জিনিস? যখন আমরা ২ টা শব্দ ৩ টা শব্দকে একত্রে করি। আমরা একটা ওয়ার্ডকে ওয়ার্ড বলি। কিন্তু যখন ২ টা ওয়ার্ডকে একত্র করে একটা জিনিসকে বুঝাই বা ৩ টা ৪ টা ওয়ার্ডকে একত্রিত করে একটা জিনিসকে বুঝাই তখন আমরা সেটাকে ফ্রেজ বলি, শব্দগুচ্ছ। হ্যাঁ? ফ্রেজের বাংলা নাম হচ্ছে কি? শব্দগুচ্ছ। যেমন "why there?" আপনাকে আপনার বন্ধু বলল, "এই আমি কিন্তু এখন ঢাকায় আছি। এই I am now at Dhaka in Dhaka." যে আমি এখন ঢাকায় আছি। এখন আপনার বন্ধু বলছে, "Why there?" এই কেন তুমি সেখানে আছো? তাই না? সেখানে তুমি কেন আছো? এই যে why there দিয়ে কিন্তু আমি তাকে বুঝাই দিলাম যে, "এই তুমি কেন?" আমি তাকে প্রশ্ন করছি যে, "এই তুমি কেন সেখানে গেছো?" তাই না? রাইট। তারপরে এখন বলতেছেন যে আপনি আ ধরেন আপনি আপনার কলিগের সাথে বলতেছেন যে, "আমাদের আজ ওই প্রজেক্টে যেতে হবে।" হ্যাঁ? We have to visit the project today. যে আমাদের আজ কি করতে হবে? প্রজেক্টটা ভিজিট করতে হবে। এখন আপনার বন্ধু আপনাকে বলতেছে, "Why to go?" কখন যেতে হবে? এই যে দেখেন, এগুলো কিন্তু কোনো বাক্য না, এগুলো শব্দগুচ্ছ। আপনি why এর সাথে there ইউজ করেছেন। আপনি why এর সাথে বিভিন্ন কিছু যুক্ত করে এভাবে প্রশ্ন করতে পারেন। Why there? Why here? এই তুমি এখানে কেন আসছো? তাই না? Why so? এমনটা কেন হইল? রাইট? এই বিভিন্ন শব্দ দিয়ে এগুলো আমরা আলাদা করে এগুলা দিব আপনাদেরকে ফ্রেজ আকারে দিব যেগুলো আমাদের লাগবে আমাদের কথাবার্তায় আমরা সেগুলো দেব। এগুলো একবার দেখলে আপনি কিন্তু নিজে বানাতে পারবেন। ঠিক আছে না? আপনি ধরেন আপনার আ আজকের আবহাওয়াটা খারাপ। আপনি আপনার বন্ধুকে বলেছেন, "এই আজকে এত খারাপ কেন রে?" অনেক সময় কৌতূহলীভাবে আমরা জিজ্ঞেস করি না? Why the weather bad today?" তাই না? হ্যাঁ, why so bad weather? Why so bad weather? মানে আমরা জাস্ট বিভিন্ন শব্দকে যুক্ত করে যদি একটা সেন্স মেক করতে পারি সেটাই একটা কথা হয়ে যাচ্ছে। আমি একাধিক শব্দকে যুক্ত করে যদি দেখি যে একটা সেন্স মেক হচ্ছে যে হ্যাঁ, এটার একটা অর্থ দাঁড়াচ্ছে।
বুঝতে হবে সেটাই কি একটা কথা, একটা ভাব, একটা বাক্য। সেটা প্রশ্ন হইতে পারে, সেটা অন্য কোনো একটা কথাও হইতে পারে। দ্যাটস ইট। এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। তারপরে রিয়েলি ডান, যে আসলে কি কাজটা শেষ করছো তুমি? আপনার ধরেন আপনি আপনার বাচ্চাকে একটা কাজ দিছেন। এখন আপনার বাচ্চা হ্যাঁ, বলতেছেন এই কাজটা শেষ করছি আমি বাবা। এখন আপনি বলতেছেন রিয়েলি ডান? তুমি কি আসলেই শেষ করছো? তাই না? এই যে আমি দেখেন এখানে কি শব্দ ব্যবহার করছি, তাই না? এই যে এখানে ডান ভার্ব 3 ভার্ব 3 দিয়ে আমরা বুঝাই যে কোনো কিছু শেষ হয়ে গেছে। এটা কিন্তু আমি আলোচনা করেছিলাম আপনাদেরকে। যদিও আমরা ভার্ব 3 আলাদাভাবে আলোচনা করব। আমাদের পার্ট 4 এ বা পার্ট 5 এ আমরা এটা আলোচনা করব। তারপর হচ্ছে আছে why not? কেন নয়? হুম? আ আ ফর উদাহরণস্বরূপ আ আপনাকে বলল আপনার বন্ধু আপনাকে বলতেছে যে, হুম, আমি এই কাজটা করতে পারবো। আপনার আপনার আ আপনি আপনার বন্ধু আপনাকে কি বলতেছে? যে, "আমি এই কাজটা করতে পারবো। I can do the work." ঠিক আছে? এবার আপনি আবার তাকে বললেন যে, "Really? তুমি কি আসলেই পারবা?" এবার আপনার বন্ধু আবার আপনাকে বলতেছে, "Why not?" কেন নয়? কেন পারবো না? তাই না? তাহলে এই যে দেখেন আমরা একাধিক শব্দগুচ্ছ ব্যবহার করে কিন্তু একটা সম্পূর্ণ বড় মনের ভাবকে প্রকাশ করতে পারছি। Yet not sure, এখনো নিশ্চিত নয়। যে আপনি জানতে চাচ্ছেন এরকম, হ্যাঁ? উদাহরণস্বরূপ যে আপনাদের ম্যানেজার অফিসে আসছে কিনা আপনি এটা জানতে চাচ্ছেন। তো আপনি সিউর না তখন কি বলতেছেন? আপনি বলতেছেন yet not sure, যে আমি এখনো নিশ্চিত নই যে সে আসছে কিনা, তাই না? তাইলে অবস্থা বুঝে আমি এই যে ওয়ার্ড দিয়ে ওয়ার্ড ফ্রেজ দিয়ে কি করতে পারি আমি? কাউকে প্রশ্ন করতে পারি শুধু ওয়ার্ড দিয়ে আর ফ্রেজ দিয়ে। এখানে কোনো স্ট্রাকচার এর প্রয়োজন নাই। আপনি শব্দের সাথে শব্দ মিলিয়ে যদি দেখেন যে এটা একটা সেন্স মেক করতেছে, বাস হয়ে যাচ্ছে। দ্যাটস ইট। ওকে? তারপরে হচ্ছে for what? কি জন্য? এ তো আমি জানি কি জন্য। আপনাকে আপনার ছেলে বলতেছে, "বাবা আমি আজ একটু হ্যাঁ, বন্ধুদের সাথে ঘুরতে যাবো" সাপোজ। এখন আপনি for what? আপনি বলছেন for what? কেন? কি জন্য যাবে, তাই না? তাহলে আমরা কি বা আমরা why দিয়ে বলতে পারি যে why কেন, রাইট? তো এক কথায় আমরা বুঝতে পারলাম যে আমরা যখন কারো সাথে কথা বলি, তাদের সাথে কথা বলার ক্ষেত্রে ইনফর্মাল, বিশেষ করে ইনফর্মাল কথা ক্ষেত্রে বা কারো সাথে পরিচিত ব্যক্তির সাথে কথা বলার ক্ষেত্রে, হ্যাঁ, আমরা সাধারণত কি করতে পারি? একটা ওয়ার্ড, সিঙ্গল ওয়ার্ড দিয়ে বা ফ্রেজ দিয়ে অর্থাৎ শব্দগুচ্ছ দিয়ে আমরা প্রশ্ন করতে পারি, আমাদের কথাগুলোকে আদান-প্রদান করতে পারি। এই হচ্ছে ২ টা ধরন, প্রশ্নের ২ ধরন। কিন্তু প্রশ্নের মূল ধরন হচ্ছে ফুল সেন্টেন্স কোয়েশ্চেন। প্রশ্নের মূল ধরন হচ্ছে কি? ফুল সেন্টেন্স কোয়েশ্চেন। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ফুল সেন্টেন্স কোয়েশ্চেন। ফুল সেন্টেন্স কোয়েশ্চেন কি? যেটা পূর্ণ একটা বাক্যকে বুঝাবে। সহজ হিসেব। যেমন আমরা এখানে কিন্তু কোনো ওয়ার্ড বা ফ্রেজ ইউজ করিনি। এখানে আমরা পূর্ণ একটা বাক্যকে ব্যবহার করছি। দেখেন, "Where do you want to go now?" Where do you want to go now? যে তুমি এখন কোথায় যেতে চাও? তাই না? তারপরে কি আছে দেখেন? হ্যাঁ। "Why do you learn English?" যে তুমি কেন ইংরেজি শিখো? তাই না? "How did you come here?" তুমি কিভাবে এখানে আসলা? "Does he smoke regularly?" সে কি প্রত্যহ ধূমপান করে? "Do you wake up early?" যে তুমি কি প্রত্যহ ঘুম থেকে ওঠো? সকাল, সকাল ঘুম থেকে ওঠো? তুমি কি সকাল, সকাল ঘুম থেকে ওঠো? "Was your father a businessman?" তোমার বাবা কি একজন কি ছিল? ব্যবসায়ী ছিল? তাহলে আমরা দেখতে পারলাম যে এই যে এটাকে বলা হয় ফুল সেন্টেন্স কোয়েশ্চেন। এ তো সহজ হিসাব। এটার একটা হ্যাঁ, এটাকে আমরা নির্দিষ্ট গঠনে আমরা কিন্তু এটা এই বা ফুল সেন্টেন্স কি করি? ফুল সেন্টেন্স প্রশ্নগুলোকে তৈরি করে থাকি। আর আমরা আজকে সেটাই শিখব। যে কিভাবে আমরা একটা পূর্ণ বাক্য তৈরি করতে, পূর্ণ প্রশ্ন বাক্য তৈরি করতে পারবো, সেটা কিন্তু আমরা শিখব। তাহলে আমরা কি জানলাম? যে আমরা যে সকল বাক্য বা কোনো একটা শব্দ দিয়ে বা একাধিক শব্দগুচ্ছ দিয়ে যখন আমরা কোনো ব্যক্তিকে প্রশ্ন করি, তখনই আমরা সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি। প্রশ্নবোধক বাক্য বলে থাকি। হ্যাঁ, এখানে আমরা সবগুলো বাক্যতে কিন্তু প্রশ্ন করছি, তাই না? প্রশ্নবোধক চিহ্ন আমরা এখানে দিয়ে দিয়েছি, তাই না? এবং প্রশ্নের নির্দিষ্ট একটা গঠন রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি। আ এই গঠনগুলো কিভাবে হয় আমরা এখন দেখব ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা শুরু করি তাহলে। হুম। এখন যেই বিষয়টা আমি বলতে যাচ্ছি, এইটা আপনাদের মনে রাখা আপনাদের জন্য আমি বলব ফরজ। এই যে এখানে যেই স্লাইডটা দেখতেছেন, এই স্লাইডের বিষয়গুলো মনে রাখা আপনাদের জন্য বলব যে ফরজ। ফরজ মানে অত্যাবশ্যকীয় আমি বুঝাচ্ছি। মানে যেটা না জানলেই নয়। ইংরেজি ভাষা শিখতে হলে আপনাকে শুধু প্রশ্নের জন্য এই বিষয়গুলোকে আপনার মাথায় রাখতে হবে।
কিছু কিছু বিষয় তো মাথায় না রাখলে বা মুখস্থ না করলেই নয়। তাহলে চলুন আমরা দেখে নিই। আমরা শুধু ইংরেজি ভাষায় প্রশ্ন তৈরি করার জন্য এই ৪টা ১, ২, ৩, ৪টা এই ৪টা টেবিলকে মনে রাখবো। এই টেবিলটাকে মনে রাখবো। আর কিছু লাগবে না। অর্থাৎ ইংরেজি ভাষার যত প্রশ্ন তৈরি হবে সব এই নিয়মে হবে। সহজ হিসেব। তাহলে দেখি আমরা কিভাবে প্রশ্ন তৈরি হয়। ইংরেজি ভাষার প্রশ্ন তৈরি করার জন্য স্বাভাবিকভাবে আমাকে হ্যাঁ, তো বলতেছিলাম যে ইংরেজি ভাষার প্রশ্ন তৈরি করার জন্য কি করতে হবে? স্বাভাবিকভাবে আমাকে হয়তো ডু বা ডাজ কার আগে ব্যবহার করতে হবে? কোনো ব্যক্তির আগে। আমি যেই ব্যক্তিকে নিয়ে প্রশ্ন করতে চাই, ওই ব্যক্তির আগে ডু বা ডাজ বা ডিড আনতে হবে। ঠিক আছে? আমি যদি নিজেকে নিয়ে প্রশ্ন করি বা আই দিয়ে প্রশ্ন, হ্যাঁ, কি করব? আই এর আগে ডু বা ডাজ ডিড, অথবা এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট মাস্ট। এক কথায় আমি যে কোনো ব্যক্তি, আই কে নিয়ে প্রশ্ন করি, উই কে নিয়ে প্রশ্ন করি, ইউ কে নিয়ে প্রশ্ন করি, হি শি ইট দে, এক কথায় যে কোনো ব্যক্তি সম্পর্কে যদি আমি প্রশ্ন করতে চাই, তখন আমি কি করব? আমাদের মাথায় এই জিনিসটা রাখা লাগবে যে এই যে এখানে যে শব্দগুলো দেখতে পাচ্ছি, এখানে ৩টা শব্দ, এখানে হচ্ছে ৫টা শব্দ, এখানে ৩টা শব্দ, ৫ ৩ ৮ ৩ ১১, আর এখানে হচ্ছে টোটাল ৯টা শব্দ। তাহলে ৯ আর ১১ কত হইল? ২০টা শব্দ। ইংরেজি ভাষায় প্রশ্ন করতে হলে এই ২০টা শব্দের সাহায্য লাগে। অর্থাৎ এই ২০টা প্রশ্ন, এই শব্দ ছাড়া কি হবে না? ইংরেজি ভাষায় কোনো প্রশ্ন তৈরি হবে না। আমরা এই জিনিসটাকে মাথায় ভালো করে গেঁথে নেই যে যদি আমি প্রশ্ন করতে চাই, প্রশ্ন তৈরি করতে হলে আমাদেরকে এই ২০টা শব্দের সাহায্য লাগবে। আর কিছুই লাগবে না। তাহলে এই ২০টা শব্দকে আপনি কিভাবে আ মনে রাখবেন? কিভাবে এটাকে মুখস্থ রাখা দরকার? আপনি ভালো করে জানেন। হ্যাঁ? আমি আবার একবার রিপিট করছি যে আমরা যদি ইংরেজি ভাষায় প্রশ্ন তৈরি করতে চাই, তাহলে আমাদের প্রথম কি লাগবে? হয়তো ডু, ডাজ, ডিড লাগবে। নয়তো কি লাগবে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। নয়তো কি লাগবে? হ্যাভ, হ্যাজ, হ্যাড। নয়তো কি লাগবে? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। এই যে ২০টা শব্দের যেকোনো একটা শব্দ দিয়ে কি করব? আমরা প্রশ্ন তৈরি করব। এই জিনিসটা আমাদের মাথায়, হ্যাঁ, থাকতে হবে। আচ্ছা, আর আজকে আমাদের আলোচনা কিন্তু শুধুমাত্র এই ডু এবং ডাজ নিয়ে। এখানে আমি একটা বিষয় আমরা একটু খেয়াল করি। এখানে ডু এবং ডাজ এর অতীত হচ্ছে ডিড। ডু ডাজ বর্তমান কালকে বোঝায়, ডিড হচ্ছে অতীত কালকে বোঝায়। এগুলো আমরা যদিও স্টেপ বাই স্টেপ সবগুলো একবারে 1 to 1 আলোচনা করব। এখানে ২০টা শব্দে ২০টা শব্দ নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, একবার আলাদা, আলাদা করে। আচ্ছা, তাহলে ডু ডাজ ডিড বর্তমানকে বোঝায়, ডিড হচ্ছে কি? অতীত কালকে বোঝায়। একবার বলে দিচ্ছি আমি, যদিও আমরা পৃথকভাবে আলোচনা করব। অ্যাম ইজ আর বর্তমানকে বোঝায়, ওয়াজ আর অতীত কালকে বোঝায়, হ্যাঁ? হ্যাভ হ্যাজ বর্তমানকে বোঝায়, হ্যাড কাকে বোঝায়? অতীত কালকে বোঝায়। তাহলে আমরা কি পেলাম? আমরা ২ টা জিনিস পাইলাম। বর্তমান কাল আর অতীত কাল। বর্তমান কালে কি হয়? অতীত কালে কি হয়? যত প্রশ্ন হবে এই জাতীয় সব কি দ্বারা হবে? এগুলা দেয়া হবে। আর এখানে কি? উইল দ্বারা ভবিষ্যৎ হবে, শ্যাল দ্বারা ভবিষ্যৎ হবে। শ্যালের ব্যবহার বর্তমানে নাই। আচ্ছা, তাইলে উইল দ্বারা শুধু ভবিষ্যৎকে বোঝাবে। আর বাকিগুলা বিভিন্ন ধরনের অর্থ দিবে। অতীত বুঝাইতে পারে, বর্তমান বুঝাইতে পারে, ভবিষ্যৎ সবই বুঝাইতে পারে। এগুলা যেহেতু বিভিন্ন বর্তমানকে বোঝায়, যেমন ক্যান শব্দের অর্থ পারি আবার পারবো। যেমন ধরেন মাইট, মাইট অর্থ পারি, মাইট অর্থ পেরেছিলাম, মাইট অর্থ পারবো। মানে এইটা চিংড়ি মাছের মতো আরকি। সব তরকারিতে খাটে এমন একটা বিষয়। অতীতকালেও আসে, বর্তমানকালেও আসে, ভবিষ্যৎকালেও আসে। তো এই যে প্রত্যেকটা শব্দ নিয়ে আমরা পরে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনা হচ্ছে শুধু ডু এবং ডাজ নিয়ে। আমরা একটু এখানে প্রশ্নগুলো দেখি। যেমন ডু ইউ ড্রিংক কফি? মানে প্রশ্নগুলো যে করেছি আমরা একটু দেখি। ডু আমরা আগে দেখতে পাচ্ছি, এই যে কাকে প্রশ্ন করছি? ইউ কে, তাই না? যে ডু ইউ ড্রিংক কফি? তুমি কি কফি পান করো? ডাজ হি, এই যে হি কে প্রশ্ন করছি। ডাজ হি প্লে ক্রিকেট? সে কি ক্রিকেট খেলে? হোয়াই ডু ইউ কাম হিয়ার? যে তুমি কেন এখানে আসো? তাই না? এই যে আমরা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করেছি। আচ্ছা, when are you busy? তুমি কখন ব্যস্ত থাকো? হ্যাভ ইউ কল্ড মি? তুমি কি আমাকে ডেকেছো? উইল আই গো দেয়ার? আমি কি সেখানে যাব? ক্যান ইউ হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করতে পারো? Where may he go now? যে সে এখন কোথায় যেতে পারে? Where may he go now? সে এখন কোথায় যেতে পারে? Which shirt will you buy? যে তুমি কোন শার্টটি কিনবে? Whom do you want? তুমি কাকে চাও? এই যে এখানে আমরা কি দেখতে পেলাম? প্রশ্ন দেখতে পেলাম। সবগুলো প্রশ্নবোধক বাক্য। এই প্রশ্নবোধক বাক্যগুলোতে আমরা কিন্তু একটা বিষয় খেয়াল করতেছি
ব্যক্তির আগে কি আসলো? ডু আসলো। এই যে ব্যক্তির আগে কি আসলো? ডাজ আসলো। ব্যক্তির আগে কি আসলো? ডু আসলো। ব্যক্তির আগে কি আসলো? আর আসলো। হ্যাঁ? ব্যক্তির আগে কি আসলো? হ্যাভ আসলো। ব্যক্তির আগে কি আসলো? উইল আসলো। ব্যক্তির আগে কি আসলো? ক্যান আসলো। ব্যক্তির আগে কি আসলো? এই যে সরি, এই যে ব্যক্তির আগে কি আসলো? মে আসলো। ব্যক্তির আগে কি আসলো? উইল আসলো। ব্যক্তির আগে কি আসলো? ডু আসলো। তাহলে প্রশ্নবোধক বাক্যের মধ্যে আমরা বুঝতে পারলাম, আমি যখন প্রশ্নবোধক বাক্য তৈরি করব, যেই ব্যক্তিকে আমি প্রশ্ন করছি ওই ব্যক্তির আগে অবশ্যই এই যে এখানে যেই ২০ টা ওয়ার্ড আছে ২০ টা ওয়ার্ড থাকতে হবে। হ্যাঁ, আর আমরা তো জানি ২০ টা ওয়ার্ডের ২০ রকম বিভিন্ন ধরনের অর্থ হয়, তাই না? তাহলে প্রশ্ন করতে গেলেই আমরা এগুলো ছাড়া প্রশ্ন করতে পারবো না। তবে হ্যাঁ, এক ধরনের প্রশ্ন আছে, ২-৩ টা শব্দ আছে যেটা একটু গাঁটতেরা, সেটা আমরা পরে আলোচনা করব। আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাচ্ছি কিসের আলোচনায়? ডু এবং ডাজ এর আলোচনায়, যেগুলো আমরা ইতোমধ্যে আ তৃতীয় ক্লাসে আলোচনা করেছিলাম নামবোধক বাক্য তৈরির ক্ষেত্রে। তো আমরা ডু এবং ডাজ এর আলোচনা করার পূর্বে আমরা একটু জানবো যে ইংরেজি ভাষায় বা যেকোনো ভাষার মধ্যে প্রশ্ন কত ধরনের হতে পারে, সেটা আমরা একটু জানবো। আমি একটু কফিং করে আসছি। আচ্ছা, এবার আসুন। পৃথিবীতে বলতে পারেন পৃথিবীতে যত ভাষা আছে সকল ভাষার মধ্যে ২ ধরনের আমরা প্রশ্ন দেখি। একটা প্রশ্ন দিয়ে আমরা কোনো একটা ব্যক্তিকে বা নিজেকে বা কোনো একটা ব্যক্তিকে আমরা জিজ্ঞেস করি এবং সে প্রশ্নের উত্তরে ইয়েস বা নো বলে থাকে। আর সেই প্রশ্নটা আমরা করি কর স্বীকার কি দিয়ে। আমি আবার রিপিট করছি যে পৃথিবীতে যত ভাষা আছে সব ভাষার মধ্যে ২ ধরনের প্রশ্ন পাওয়া যায়। একটা প্রশ্নকে আমরা এক ধরনের প্রশ্নকে আমরা বলি আস্কিং কোয়েশ্চেন, জিজ্ঞাসামূলক প্রশ্ন। এই প্রশ্নটা আমরা কেন করি? আমরা জানতে চাই যে লোকটা কি রাজি আছে না রাজি নাই। লোকটা এই কাজটা করে কি করে না। ইয়েস অর নো জানতে চাই। লোকের মুখ থেকে আমি কি জানতে চাই? যে লোকটা হ্যাঁ, ইয়েস নো বলে কিনা। সে কি রাজি আছে না রাজি নাই। এটা আমি জানতে চাই। হ্যাঁ বা না জানতে চাই। আর সেই প্রশ্নটাকে আমরা করি কর স্বীকার কি দিয়ে। বাংলা ভাষায় আমরা কর স্বীকার কি দিয়ে করি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে জানেন, এই শব্দটা ইংরেজি ভাষায় নাই। এই শব্দটা ইংরেজি ভাষায় নাই। তো ইংরেজি ভাষায় না থাকার কারণে গ্রামারিস্টরা কি করলো, যে কি করা যায়? ইংরেজি ভাষায় তো কর স্বীকার কি এই শব্দটাই নেই। আমরা কি করতে পারি? তখন সে চিন্তা করলো আমরা একটা কাজ করি। ওই যে ২০ টা শব্দ আমরা দেখলাম না? am, is, are, was, were, shall, should, will, would, can, could, may, must, হ্যাঁ? do, does, did। এই যে ২০ টা শব্দ দেখলাম, এই ২০ টা শব্দকে তারা কি করলো? যে তাদের স্থানটাকে পরিবর্তন করে দিল। যে তারা ব্যক্তির পরে বসতো, তারা ব্যক্তির আগে নিয়ে আসলো। এই যে আর ইউ কথাটা ছিল কি? ইউ আর। তুমি হও, তুমি আছো, তুমি থাকো, কথাটা ছিল এরকম। তো এখন তারা কি করলো? তো আমরা একটা কাজ করি, যেহেতু আমাদের এই কি শব্দটাই নাই, আমরা একটা কাজ করি এটাকে আগে নিয়ে আসি। তো তখন তারা কি করলো? এই যে আগে নিয়ে আসলো। এই আগে নিয়ে এসে তারা বুঝাইলো, এই আগে আনার মানে হচ্ছে এখানে একটা কর স্বীকার কি এর উৎপত্তি ও একটা অর্থ হবে। তাহলে যখন আমি বলতেছি ইউ আর, তুমি হও, তুমি আছো, তুমি কি থাকো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখন আমি বলতেছি আর ইউ, তখন কি দাঁড়াচ্ছে? তখন যা দাঁড়াচ্ছে তুমি কি আছো। এখানে একটা অতিরিক্ত কি চলে আসতেছে এই am, is, are, was, or এই ২০ টা শব্দকে আগে আনার কারণে। তাহলে আর ইউ মানে কি? তুমি কি আছো? অথবা এই যে তুমি কি সুখী আছো? আর ইউ হ্যাপি? তুমি কি সুখী আছো? তাই না? আবার এই যে ডু টাকে আমি আগে আনলাম, প্রশ্ন হয়ে যাচ্ছে। তাই না? তাহলে ডু ইউ লাইক টি? তুমি কি পছন্দ করো? তুমি কি চা পছন্দ করো? এই যে কর স্বীকার কি উৎপত্তি হচ্ছে ডু টাকে আগে ব্যবহার করার কারণে। তাই না? ইজ হি ইউর ফ্রেন্ড? সে কি তোমার বন্ধু? হুম। আবার এই যে ক্যানটাকে আগে আনার, এই যে ইজটাকে আগে আনার কারণে কি কর স্বীকার কির উৎপত্তি হয়েছে। তাই না? ক্যান ইউ হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করতে পারো? এই যে ক্যানটাকে আমরা ইউ এর আগে আনার কারণে কি এখানে অতিরিক্ত একটা কর স্বীকার কি উৎপত্তি হচ্ছে। ডু ইউ স্টাডি রেগুলারলি? তুমি কি প্রত্যহ পড়ালেখা করো? এই যে ডুটাকে আগে আনার কারণে কর স্বীকার কি উৎপত্তি হচ্ছে। তাই না? তেমনি করে ইজ ইট রেইনিং? বৃষ্টি কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে কি? ইজটাকে আগে এনেছি ইটার আগে। তাই না? যার কারণে কর স্বীকার কি উৎপত্তি হচ্ছে। তেমনি করে এই যে ডাজ হি, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ডাজ হি ওয়াচ টিভি? সে কি টিভি দেখে?
ডাজটাকে হি এর আগে আনার কারণে কি হয়ে যাচ্ছে এখানে প্রশ্ন হয়ে কর শিকার কি আসতেছে। আমরা কিন্তু মনে রাখবো কর শিকার কি আর ক দীর্ঘ ইকার কি কিন্তু দুটো ভিন্ন জিনিস। এই জিনিসটা নিয়ে অনেকে পেঁচ লাগিয়ে ফেলতে পারেন। এটা মাথায় রাখতে হবে যে কর শিকার কি দ্বারা আমি জিজ্ঞাসা করি আর ক দীর্ঘ ইকার কি দ্বারা আমি প্রশ্ন করি কোন একটা বিষয় সম্পর্কে আমি জানতে চাই। যেমন আমি হোয়াটস ইউর নেম, তাহলে আমি তো আর আপনাকে জিজ্ঞাসা করি নাই যে আপনার নাম হাসান না হাসিনা, আমি তো আপনাকে এটা জিজ্ঞেস করি নাই। আমি আপনাকে জানতে চাইছি আপনার কাছ থেকে, আমি আপনাকে প্রশ্ন করেছি যে আপনার নামটা কি, তো আপনি আপনার নামটা বলবেন, তাই না? তাহলে প্রশ্নবোধক বাক্য কি দ্বারা করি আমরা? কর দীর্ঘ ইকার কি দ্বারা, এই যে ওয়ার্ড দ্বারা প্রশ্ন করি। আর এই কর শিকার কি তো ইংরেজি ওয়ার্ডই নাই, কর শিকার কি এর কি নাই, ইংরেজি ওয়ার্ডই নাই, তাই না? এটা দ্বারা আমরা জিজ্ঞেস করি, জিজ্ঞেস করলে সেই উত্তরে বলবে কি ইয়েস নো হ্যাঁ ইত্যাদি, যে এখানে সবগুলোর অ্যান্সার কি হবে, ইয়েস নো হবে, তাই না? এই যে যদি আপনি কাউকে বলেন যে আর ইউ হ্যাপি, তুমি কি সুখী, সে কি বলবে ইয়েস অথবা বলবে নো, তাই না? আপনি কাউকে বলেন ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো, সে কি বলবে ইয়েস অর নো, রাইট? অর্থাৎ কর শিকার কি বা আস্কিং কোয়েশ্চেন মানে হচ্ছে কি, সে উত্তর দিবে ইয়েস অথবা নো। কিন্তু যখন সে প্রশ্ন করবেন, আপনি কাউকে প্রশ্ন করলে কিন্তু সে একটা নির্দিষ্ট কোনো উত্তর দিবে, একটা নতুন অ্যান্সার চলে আসবে, তাই না? হ্যাঁ, দ্যাটস ইট। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে আস্কিং কোয়েশ্চেন কি জিনিস। এবার আসুন ডব্লিউএইচ কোয়েশ্চেন, এই যে প্রশ্নবোধক সব প্রশ্নবোধক প্রশ্ন, এটা ছিল জিজ্ঞাসামূলক প্রশ্ন আর এটা হচ্ছে কি প্রশ্নবোধক প্রশ্ন। প্রশ্নবোধক প্রশ্ন হচ্ছে আমরা যে সকল প্রশ্নবোধক শব্দ দিয়ে কাউকে প্রশ্ন করি এবং সেটার একটা নির্দিষ্ট উত্তর আমরা পেয়ে থাকি, সেটাই প্রশ্নবোধক প্রশ্ন। এই যে ইংরেজি ভাষার মধ্যে ডব্লিউএইচ মানে প্রশ্নবোধক শব্দের সংখ্যা হচ্ছে মাত্র 9টি। আমি এটা এলিমেন্টারি ইংলিশে সুন্দর করে আলোচনা করেছিলাম। হ্যাঁ, আপনারা এগুলো দেখে নিবেন। আমি যদিও এখানে আরো ডিটেইলড আলোচনা করব। তাহলে ইংরেজি ভাষায় টোটাল প্রশ্নবোধক শব্দের সংখ্যা হচ্ছে কয়টি? 9টি। এই 9টা শব্দ দিয়ে আমরা এই লাখো বা কোটি ধরনের কি করতে পারি? প্রশ্ন করতে পারি। এটাকে বিভিন্ন আগে পরে বিভিন্ন শব্দ যুক্ত করে আমরা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করতে পারি। যেমন এই যে হোয়াট মানে কি, হুইচ মানে কোনটি, হু মানে কে বা কারা, হুম মানে কাকে। প্রত্যেকটা শব্দ দিয়ে যদি আমি প্রশ্ন করি কাউকে, তখন কিন্তু সে একটা নির্দিষ্ট উত্তর দিবে। সে কিন্তু ইয়েস নো বলবে না। আমি কাউকে বললাম হোয়াটস ইউর নেম, সে কি বলবে ইয়েস, সে কি বলবে নো, এরকম তো বলবে না কেউ, রাইট? দিস ইজ দ্য ফ্যাক্ট। এবার আসুন, তাহলে এই যে হোয়াটস ইউর নেম, তোমার নাম কি, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। আমি কাউকে জিজ্ঞেস করলাম হোয়াট ডু ইউ লিভ, সে তো আর বলবে না ইয়েস নো, বলবে না, রাইট? সে কি বলবে আই লিভ ইন ঢাকা অর আই লিভ ইন সিঙ্গাপুর এটসেট্রা, রাইট? দ্যাটস ইট। When do you get up? তুমি কখন ঘুম থেকে ওঠো বা ওঠো, হ্যাঁ, জেগে ওঠো। Who is your best friend? তোমার বেস্ট ফ্রেন্ড কে? Why are you late? তোমার দেরি কেন হইলো, রাইট? Which book do you like most? যে তুমি কোন বইটা সবচেয়ে বেশি পছন্দ করো? Whose pen is this? এটা কার কলম? How old are you? তোমার বয়স কত? এখানে আমি যদিও প্রশ্ন করেছি, একটু খেয়াল করি আমরা, এখানে যদিও আমরা প্রশ্ন করেছি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, কিন্তু ব্যাপার কিন্তু একটা ঘটে গেছে। সেটা হচ্ছে কি, এই যে সাবজেক্টের আগে অর্থাৎ ব্যক্তি বা বস্তুর আগে কিন্তু অ্যামিজারকে আনা লাগতেছে। এই যে ব্যক্তির আগে আমরা অ্যামিজার, ওয়াজ, ডু, ডাজ, ডিড কে কিন্তু আমরা আনতেছি, তাই না? ইউর বেস্ট ফ্রেন্ডের আগে কি এনেছি? ইজ এনেছি, রাইট? এই যে ইউ এর আগে কি এনেছি? আর এনেছি, হ্যাঁ? এই যে ইউ এর আগে কি এনেছি? ডু এনেছি। অর্থাৎ আপনি যেই ব্যক্তিকে প্রশ্ন করবেন, ওই ব্যক্তিকে প্রশ্ন করতে গেলেই আপনাকে এবার প্রশ্ন আপনি আস্কিং কোয়েশ্চেন করেন অথবা ডব্লিউএইচ কোয়েশ্চেন করেন, আপনাকে কি করতে হবে? ওই 20টা শব্দকে কিন্তু আগে ব্যবহার করতেই হবে। হ্যাঁ, তবে ওই যে বললাম একটা কয়েকটা আছে ঘাটতেরা প্রশ্ন, সেটা ছাড়া, যেটাকে আমরা সাবজেক্টিভ কোয়েশ্চেন বলে থাকি, পরে আলোচনা করবো আমরা। তাহলে এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এবার আসুন হচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের পরের আলোচনায়। হ্যাঁ, তো আমাদের আজকের আলোচনা ছিল কি? আমাদের আজকে আলোচনা ছিল ডু ডাজ দিয়ে আমরা কিভাবে আস্কিং কোয়েশ্চেন করতে পারি। এই ডু শব্দটাকে যখন আমরা আই এর আগে আনলাম, উই এর আগে আনলাম, ইউ এর আগে আনলাম বা দে বলতে আমি কি বুঝি? পৃথিবীতে যত বহুবচন আছে সবাই মিট করে ফেলেন। পৃথিবীতে যত বহুবচন আছে সবাইকে আমরা দে বলি। 2 জন হইলেই তাদেরকে আমরা দে বলি। আমি কোথাও 2 জন ব্যক্তি দেখলাম, আমি তাদেরকে দে বলবো, রাইট? দে আর মাই ফ্রেন্ডস। 3 জন 4 জন, এক কথায় 2 থেকে শুরু করে যত বেশি আছে সবগুলোকে আমরা দে বলি। আচ্ছা, মাই প্যারেন্টস, এই যে মা এবং বাবা 2 জন, কি আমি এখানে তাদেরকে দে বলবো। তাহলে পৃথিবীতে যত বহুবচন আছে 2 থেকে শুরু করে যত বেশি সংখ্যা আছে সবাইকে আমরা দে বলে সম্বোধন করি। তাহলে ওইরকম সবার সাথে কিন্তু আমরা ডুটাকে ব্যবহার করব, তাই না? তাহলে ডু কে কার সাথে ব্যবহার হচ্ছে? আমার সাথে ব্যবহার হবে, আমাদের সাথে ব্যবহার হবে, তুমি বা তোমার সাথে হবে, দে এর সাথে হবে। আর দে বলতে কি? পৃথিবীর যত বহুবচন আছে। এখন দেখুন
যখনই আমরা ডুটাকে এই যে ব্যক্তির আগে আনলাম তখন এখানে দুটা জিনিস তৈরি হচ্ছে, একটা হচ্ছে কি আর একটা হচ্ছে করি। কি করো, কি করে, তাহলে কি দাঁড়াচ্ছে? ডু আই, আমি কি করি, প্রশ্ন জিজ্ঞাসামূলক প্রশ্ন হচ্ছে। ডু আই, আমি কি করি। ডু উই, আমরা কি করি। ডু ইউ, তুমি কি করো বা তোমরা কি করো। ডু দে, তারা কি করে, তাই না। ডু মাই প্যারেন্টস, আমার পিতামাতা কি করে, তাহলে কি করি করো করে। আমি কি করি, আমরা কি করো, আমরা কি করি, তুমি কি করো তোমরা বা তোমরা কি করো, তারা কি করে, আমার পিতামাতা কি করে, ছাত্রছাত্রীরা কি করে, ছেলেগুলো কি করে। ঠিক আছে, এই যে প্রশ্ন, আস্কিং কোয়েশ্চেন, জিজ্ঞাসামূলক প্রশ্ন যখন আমরা করব, হ্যাঁ, কোনো কাজ সম্পর্কে, তখন কিন্তু আমরা এদের আগে ডুটাকে নিয়ে আসব। এখন কি কাজ করি সেই কাজটাকে আমাকে বসাতে হবে না। এই যে এগুলো হচ্ছে কি সব কাজ। আমরা কাজ বলতে বার ওয়ানকে বুঝি, যার সাথে আইএনজি থাকবে না, ইডি থাকবে না, এস বাই এস থাকবে না, কিচ্ছু থাকবে না। কেন থাকবে না? কারণ আপনি এখানে তো বুঝাচ্ছেন না যে করছি, চলমান কিছু বুঝাচ্ছেন না, বা শেষ হয়ে গেছে এমন কিছু বুঝাচ্ছেন না। এই জন্য এদের সাথে কিছু আর লাগে না। এখানে আইএনজি নাই, ইডি নাই, এস বাই এস নাই, কিছুই নাই, শুধু প্লেন ভার্ব। গো আছে, গোয়িং নাই, গান কিন্তু নাই, হবে না এগুলা। খাম থেকে কেম কিন্তু হবে না, তাই না। ইট থেকে এইট কিন্তু হবে না। তাহলে আমরা কি বুঝতে পারলাম? এই যে আমি সবসময় মাঝে মধ্যে বা কখনো কখনো এই কাজগুলো বা যে কোনো কাজ করি কি করি না, এই সম্পর্কে যখন আমি প্রশ্ন করব, তখন কিন্তু আমি এই ডুটাকে নিয়ে আসবো, তাই না। যেমন আমি বললাম ডু আই গো, আমি কি যাই। ডু আই গো টু সিনেমা হল, যে আমি কি সিনেমা হলে যাই। আচ্ছা, আবার ডু আই কাম হিয়ার, আমি কি এখানে আসি, তাই না। আবার আমি বললাম ডু আই ডু আই ইট চিকেন, আমি কি চিকেন খাই। হ্যাঁ, আবার ডু আই ড্রিঙ্ক, আমি কি পান করি। এই যে আমি কি করছি এখানে, নিজের সম্পর্কে আমি প্রশ্ন করছি, বা নিজেদের সম্পর্কে আমরা প্রশ্ন করতে পারি। যেমন ডু উই স্পিক ইংলিশ, আমরা কি ইংরেজিতে কথা বলি। ডু ইউ টক টু ইউ, আমরা কি তোমার সাথে কথা বলি। এই যে আমি জিজ্ঞাসা করছি, উত্তর কি আসবে, ইয়েস বা নো আসবে। আবার আমি আপনাদের প্রশ্ন করছি, আমি আপনাদের সবাইকে প্রশ্ন করছি, ডু ইউ গো দেয়ার, তোমরা কি সেখানে যাও। আপনারা কি বলবেন? আমরা ইয়েস স্যার উই গো দেয়ার, বা নো স্যার উই ডোন্ট গো দেয়ার, তাই না, রাইট। তাহলে ডু দ্বারা আমরা কি করি, আমি নিজের কাজ সম্পর্কে নিজেকে প্রশ্ন করি কারোর সামনে, অথবা তোমার কাজ সম্পর্কে তোমাদের কাজ সম্পর্কে প্রশ্ন করি, তাদের কাজ সম্পর্কে প্রশ্ন করি, তাই না। এই তিন ধরনের প্রশ্ন আমরা করে থাকি ডু এর সাহায্যে, দ্যাটস ইট। এবার আমি বললাম আবার এরকম, হ্যাঁ, ডু ইউ ওয়াচ টিভি, আমি আপনাদের প্রশ্ন করলাম বা আপনাদের কোনো একজনকে প্রশ্ন করলাম যে ডু ইউ ওয়াচ টিভি, আপনি কি টিভি দেখেন। আমি নো স্যার আই ডু নট ওয়াচ টিভি, না আমি টিভি দেখি না। অথবা আপনি বলেন ইয়েস স্যার আই ওয়াচ টিভি, রাইট, দিস ইজ দ্য ফ্যাক্ট। তাহলে আমরা কি করব, ডু দ্বারা আমি নিজেকে প্রশ্ন করতে পারি, বা আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে পারি, ইউকে প্রশ্ন করতে পারি, কোনো একটা বহুবচনকে প্রশ্ন করতে পারি। কি সম্পর্কে প্রশ্ন করব, তার কাজ সম্পর্কে। কি সম্পর্কে, কাজ সম্পর্কে, যেই কাজটা সে সবসময় করে বা মাঝে মধ্যে করে বা কখনো কখনো করে, তাই না, দ্যাটস ইট। আমি আপনাকে প্রশ্ন করলাম এরকম যে ডু ইউ টেক টি, ডু ইউ টেক টি বা ডু ইউ ড্রিঙ্ক টি, তুমি কি চা খাও। এর মানে কি দাঁড়াচ্ছে, যে এটা চা খাওয়াটা আপনার অভ্যাস কিনা, আপনি সবসময় খান কিনা বা মাঝে মধ্যে খান কিনা, তাই না। তাহলে এই যে আমরা ডু দ্বারা কি করি, আরো সহজভাবে যদি বলি, যে একটা ব্যক্তি অভ্যাসগতভাবে যে যে কাজগুলো তার অভ্যাস, সবসময় মাঝে মধ্যে কখনো কখনো করে, সেই কাজগুলো সম্পর্কে আমি যখন প্রশ্ন করি, তখনই আমি ডু এর ব্যবহার করি সহজ হিসেবে। ডু এর ব্যবহার আমি কখন করি, যখন আমি কোনো ব্যক্তির অভ্যাসগত কাজ, সবসময় যেই কাজগুলো করে সে মাঝে মধ্যে করে, কখনো কখনো করে। এই যে করি করে করো, এটা দিয়েও খেয়াল করলে কিন্তু হয়ে যায়। করি করো করো, এই যে তিনটা শব্দ, এই তিনটা শব্দ দিয়েও খেয়াল করলে হয়ে যায়। তাহলে এই যে কোনো কিছু করি, কোনো কিছু করো, কোনো কিছু করে, এই সম্পর্কে যখন আমরা প্রশ্ন করব, তখনই আমরা এই ডুটাকে প্রথমে ব্যবহার করব। আর তখনই এই যে কর স্বীকার কি, এর উৎপত্তি হবে করি করো করে বুঝাবে, দ্যাটস ইট। আর হ্যাঁ, যখন আমি নিজের সম্পর্কে বলবো না, আমার সম্পর্কে বলবো না, তোমার সম্পর্কে বলবো না, কোনো বহুবচন সম্পর্কে বলবো না, কোনো অন্য একটা লোক সম্পর্কে বলবো, তখন কিন্তু এই ডু এর সাথে আমি ই এর যোগ করে ডাজ ব্যবহার করব। এই যে হি মানে তো আমি না, তুমি না, তোমরা না, হয়তো অন্য একজন ব্যক্তি। এখানে তো দুইজন ব্যক্তিকে বোঝাচ্ছে না, রাইট। এই যে দুইজন বা একজনের বেশি তো কিছু বোঝাচ্ছে না। ইট মানে এটা বা ওটা, একটার বেশি তো বোঝাচ্ছে না, রাইট, একটার বেশি বোঝাচ্ছে না। খালিদ একজন ব্যক্তি, দা বার্ড পাখিটা
একটা পাখিকে বোঝাচ্ছে। তাহলে অন্য কিছু, একটা কিছু, অন্য কেউ, একজন কেউকে যখন আমি বুঝাবো তখন কিন্তু আমি ডাজ ব্যবহার করব। তাহলে আমি যখন বলতেছি ডু আই গো, আমি কি যাই? ডু ইউ গো, তুমি কি যাও? ডু দে গো, তারা কি যায়? কিন্তু যখন বলতেছি সে কি যায় তখন কি বলতেছি? ডাজ হি গোস, তারা কি? সে কি যায়, তাই না? ডাজ শি গো, সে কি যায়? ডাজ ইট, আমি বললাম ডাজ ইট ফ্লাই, এটা কি ওড়ে? ইন দ্য স্কাই, এটা কি আকাশে ওড়ে? হ্যাঁ, আমি বললাম ডাজ খালিদ, হ্যাঁ কি বললাম, ডাজ খালিদ হ্যাঁ ওয়াচ টিভি, খালিদ কি টিভি দেখে? আমি বললাম ডাজ দ্য বার্ড ফ্লাই ইন দ্য স্কাই, পাখি কি আকাশে ওড়ে? দ্যাটস ইট, তাই না? একটু 12 মিনিট আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরাও কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে আমি, তুমি, তোমরা, তারা দৈনন্দিন মাঝে মধ্যে অভ্যাসগতভাবে কোনো কাজ করি, করো কি না এই সম্পর্কে যখন আমরা প্রশ্ন করব তখনই আমরা ডু দিয়ে প্রশ্ন করব। অন্য কিছু এখানে আসবে না, অ্যাম ইজ আর ওয়াজ আর কিচ্ছু আসবে না। এই ডু এর কাজ শুধু এই 3টা জিনিসকে বর্ণনা করে, করি, করো, সব সময় মাঝে মধ্যে অভ্যাসগতভাবে কোনো কিছু করি, করো সম্পর্কে প্রশ্ন করবে। আর ডাজ কি করবে? একজন ব্যক্তি, আমি না, তুমি না, তোমরা না, ডু আর ডাজ একই জিনিস, শুধু ডাজ বলতেছে কি এই লোকটা আমি না, তুমি না, তোমরা না, তারাও না, বহুবচন না, এই লোকটা একজন ব্যক্তি, এটা বোঝাচ্ছে। তো একজন ব্যক্তির কাজ, সে অভ্যাসগতভাবে এই কাজগুলো করে কিনা, মাঝে মধ্যে কখনো কখনো করে কিনা, সেই সম্পর্কে প্রশ্ন করতে আমরা ডাজকে ব্যবহার করব। আমি বললাম সে কি সময় মতো তার কাজ কি করে, সবসময় শেষ করে? ডাজ হি ফিনিশ হিজ ওয়ার্ক টাইমলি, দ্যাটস ইট। সে কি তার কাজ সবসময় সময় মতো শেষ করে? আমি বললাম মেয়েটা কি ভালো নাচ করতে পারে? নাচ করে? ডাজ শি ডান্স? ডাজ দ্য গার্ল, এই যে একটা মেয়ের কথা বলতেছি, যার কারণে আমি কি ডাজ ইউজ করতেছি। ডাজ দ্য গার্ল ডান্স ওয়েল? যে মেয়েটা কি ভালো ডান্স করে? কিন্তু আমি যদি বলি মেয়েগুলো, এই যে একের বেশি মেয়ে হয়ে গেছে, তাই না? তারা একের বেশি মেয়ে হয়ে গেছে, এখন কি বলবো? ডু বলবো। ডু দ্য গার্লস, মেয়েগুলো কি করে? ডান্স করে, তাই না? তাহলে ডু দ্য গার্লস ডান্স ওয়েল, মেয়েগুলো কি ভালো করে নাচ করে? তাহলে আমরা এখানে কি বুঝতে পারতেছি? হ্যাঁ, আমরা বুঝতে পারতেছি ডু কি করবে? আমার কাজ সম্পর্কে, আমার দৈনন্দিন কাজ সম্পর্কে, রেগুলারলি অভ্যাসগত কাজ সম্পর্কে প্রশ্ন করবে, রাইট? ডাজ কি করবে? একজন ব্যক্তির অভ্যাসগত রেগুলারলি বা প্রত্যহ কাজ সম্পর্কে প্রশ্ন করবে, দ্যাটস ইট। এখানে অন্য কিছু আনা যাবে না। আপনি কিন্তু বলতে পারবেন না ডু আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? আপনি বলেন ডু আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? করি যাবে কই? তাহলে করি তো হয়ে গেল তখন। ডু আই এ স্টুডেন্ট কি দাঁড়ায়? যে আমি কি একজন ছাত্র করি হইলো? এগুলো তো, তাই না? তাই না? ডু ইউ, আপনি বলেন ডু ইউ সিক, তুমি একজন অসুস্থ করো, এটা কি হবে কখনো? হবে না। কেন হবে না? কারণ ডু এর অর্থের মধ্যে তো করি, করো, করে কথাটা আছে। আবার ডুটা আগে আনার কারণে এখানে অতিরিক্ত একটা কর শিকার কি উৎপত্তি হয়েছে। তেমনি করে আবার ডাজ মানে করে বুঝাচ্ছে, আবার কির উৎপত্তি হয়েছে। তো এগুলোর দ্বারা তো আপনি কারো অবস্থা সম্পর্কে প্রশ্ন করতে পারবেন না। সে কি অসুস্থ আছে কি? সে অসুস্থ আছে কি? এটা তো বলতে পারবেন না, তাই না? আপনি শুধু কি বলতে পারবেন? আপনি তার প্রত্যহ দৈনন্দিন কাজ সম্পর্কে তাকে প্রশ্ন করতে পারবেন এই ডু বা ডাজ দ্বারা। দ্যাটস ইট। এই হচ্ছে বিষয়টা। আশা করি সবার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা সামনে বাড়ি। ওকে, এগুলো আমরা করব, ঠিক আছে? আপনারা দেখে দেখে প্র্যাকটিস করবেন। এখান থেকে প্রত্যেকটা শব্দ দিয়ে আমরা কিন্তু প্র্যাকটিস করতে পারি। যেমন ডু দিয়ে আই দিয়ে শুরু করেন প্রথমে। আমি সবগুলোর বাক্য বানিয়ে দিব, আপনারা বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন এবং সেগুলোর অ্যান্সারও দিবেন। আপনি প্রথমে লিখবেন যে সাধারণত নিজেকে আমরা প্রশ্ন করি না। সাধারণত আমরা কাকে প্রশ্ন করি? ইউ কে, দে কে, কোনো একটা ব্যক্তিকে কোনো একটা ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করি। সাধারণত নিজেকে, আমি তো সাধারণত বলি না ডু আই গো দেয়ার, ডু আই ইট রাইস, ডু আই ড্রিংক ওয়াটার। আমি তো নিজেকে প্রশ্ন করি না সাধারণত। আমরা সাধারণত অন্য ব্যক্তিদেরকে প্রশ্ন করি। তো আপনি সাধারণত এই ডু ই দ্বারা বা ডু দে দ্বারা, ডু মাই প্যারেন্টস বা কোনো একটা ব্যক্তি দ্বারা প্রশ্ন করতে পারেন। নিজে প্রশ্ন করবেন, সেটার উত্তর দিবেন। যেমন এরকম বললেন যে, হ্যাঁ, ডু দে স্পিক ইংলিশ? তারা কি ইংরেজিতে কথা বলে? তো আপনি এবার ইয়েস বা নো দিয়ে উত্তর দিলেন। ইয়েস, দে স্পিক ইংলিশ। হ্যাঁ, তারা ইংরেজিতে কথা বলে। অথবা বলেন, হ্যাঁ, ডু দে স্পিক ফ্রান্স? তারা কি ফ্রান্স ভাষায় কথা বলে? আমরা নো, দে ডু নট বা দে ডোন্ট স্পিক ফ্রান্স। দ্যাটস ইট। এভাবে আমরা প্র্যাকটিস করব সবগুলো দিয়ে। হ্যাঁ, এই একটা দিয়ে কিন্তু সবগুলোকে একটা দিয়ে কি করা যাবে? প্র্যাকটিস করা যাবে।
এবার আসুন পরেরটা। এবার হচ্ছে আমি কিভাবে না বোধক বাক্য তৈরি করব। মানে প্রশ্ন করছেন আবার নাও করছেন, এরকম হয় না? এই তুমি কি এটা করো না? এই তুমি কি এটা করো? তুমি কি খাও না? তুমি কি ঘুমাও না? তুমি কি যাও না? রাইট? আমরা প্রশ্ন করি এরকম, আস্কিং কোয়েশ্চেন করি, না বোধক আস্কিং কোয়েশ্চেন। এই না বোধক আস্কিং কোয়েশ্চেন যখন আমরা করব তখন আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে আপনি যেই কাজ সম্পর্কে প্রশ্ন করতে যাচ্ছেন তার আগে নট যোগ করতে হবে। আপনি যেমন কাউকে এই গো সম্পর্কে প্রশ্ন করতে যাচ্ছেন, তাহলে তার আগে নট যোগ করতে হবে। যেমন আপনি বললেন আপনার ভাইকে, এই তুমি কি নিয়মিত স্কুলে যাও না? আপনার ছোট ভাইকে বলতেছেন কি, ডু ইউ নট গো টু স্কুল রেগুলারলি? তুমি কি দাঁড়াচ্ছে, এই যে দেখেন, তুমি কি যাও না স্কুলে? এখানে তাহলে এই করি করো কথাটা গেল কোথায়? হ্যাঁ, এই করি কথাটাই বুঝাচ্ছে যে এটা একটা কাজ, এটাতে আপনি দৈনিক করেন কি করেন না সেইটাই এই জিনিসটা বুঝাচ্ছে। এটা হচ্ছে মূল ব্যাপার। এর অর্থটা তো আর এটার ভিতরে আসে না। কিন্তু এটা দ্বারা কি বুঝায়? এই ডু এর অর্থ দ্বারা যে অর্থটা আছে এটা দ্বারা বুঝায় যে আপনি এটা নিয়মিত করেন কি করেন না সেটাকে রিফার করছে, ইঙ্গিত দিচ্ছে। দ্যাটস ইট। তাহলে আপনি আবার বললেন যে আপনার আ শ্রমিকদের ব্যাপারে আপনি বললেন, এই তারা কি নিয়মিত কাজে আসে? তাহলে কি? ডু দে, তারা কি আসে না? ডু দে নট, তারা কি আসে না? ডু দে নট কাম টু দ্য ওয়ার্ক রেগুলারলি, তারা কি নিয়মিত কাজে আসে না? দ্যাটস ইট। আবার আপনি বললেন ছেলেগুলো কি হ্যাঁ, ঠিকমতো ঘুমায় না? ডু দ্য বয়েজ নট স্লিপ রেগুলারলি, ছেলেগুলো কি ঠিকমতো ঘুমায় না? তাহলে নটটাকে আমি কোথায় আনবো? নটটাকে আমি যেই কাজের সম্পর্কে প্রশ্ন করব ওই কাজের আগে আমি নটটাকে বসাবো। দ্যাটস ইট। হ্যাঁ, এটাকে ফরমাল বলা হয়। আর ইনফরমাল হচ্ছে আমি সরাসরি কি করব? সরাসরি হচ্ছে আমি এখানে আচ্ছা, এখানে একটা মিসিং হয়ে গেছে একটা বিষয়। আচ্ছা, আর ইনফরমাল হচ্ছে আমি সরাসরি নট যোগ করব ডু বা ডাজ এর সাথে। ঠিক আছে? ডু বা ডাজ এর সাথে আমি কি করব? সরাসরি নট যোগ করব। আমি চাইলে ডু ইউ নট গো, তুমি কি যাও না বলতে পারি। আবার আমি চাইলে কি বলতে পারি? ডোন্ট বলতে পারি। কি বলতে পারি? ডোন্ট, মানে নটটাকে আগে এনে ফেলতে পারি চাইলে। এটাকে সংক্ষিপ্ত করে ফেলতে হবে তখন। এই যে সংক্ষিপ্ত হয়ে গেছে ডোন্ট, ওটাকে আমরা বাদ দিয়ে অ্যাপোস্ট্রফি যুক্ত করেছি। ডোন্ট ইউ গো দেয়ার, তুমি কি সেখানে যাও না? ডোন্ট ইউ কাম হিয়ার, তুমি কি এখানে আসো না? তাই না? ডোন্ট ইউ ইট পিজ্জা, তুমি কি পিজ্জা খাও না? রাইট? দ্যাটস ইট। আবার ডাজ দিয়ে যেমন আমি বললাম ডাজ হি স্মোক, সে কি ধূমপান, ডাজন্ট হি স্মোক। এই যে আমি ডাজ হি নটও বলতে পারি অথবা সংক্ষেপে কি বলতে পারি? ডাজন্ট। কি বলতে পারি আমি? ডাজন্ট হি স্মোক, সে কি ধূমপান করে না? ডাজন্ট হি নো দ্য ফ্যাক্ট, সে কি ব্যাপারটা জানে না? তাই না? ডাজন্ট হি ওয়ান্ট সামথিং, সে কি কিছু চায় না? ডাজন্ট হি লাইক মি, তা সে কি আমাকে পছন্দ করে না? হ্যাঁ? ডাজন্ট হি নিড সাম ওয়াটার, তার কি কোনো পানি খাওয়ার প্রয়োজন নাই? হ্যাঁ? ডাজন্ট হি ট্রাই হার্ড, সে কি ভালো করে চেষ্টা করে না? দ্যাটস ইট। তাহলে আমরা কি বুঝলাম? যে আমরা নট শব্দটা দিয়ে সংক্ষিপ্ত রূপে ইনফরমালিও প্রশ্ন করতে পারি যখন আমরা এই যে নটটাকে আগে এনে দুইটা একসাথে বলবো সংক্ষিপ্ত আকারে, তখন ইনফরমাল হয়ে গেল। আর যদি আমরা ফরমালি বলতে চাই তখন এভাবে বলতে হবে। আমরা তো ফরমালি সাধারণত বলি না, সাথে কথাবার্তায় তো আমরা ইনফরমালি বলি, ফর্মালটা ইউজ করি না। আমরা এভাবে বলতে পারি, তাই না? কোথায় যেন, হ্যাঁ এই যে, হ্যাঁ এখানে আমরা কি করতে পারি? নট দিয়ে ইনফরমালি বলতে পারি। ডু ইউ নট লার্ন ইংলিশ, তুমি কি ইংলিশ শিখো না? ডু ইউ নট আন্ডারস্ট্যান্ড দ্য রুলস, তুমি কি এই রুলসগুলো বুঝো না? রাইট? দ্যাটস ইট। আমরা এভাবে প্র্যাকটিস করব, এগুলো সব দিয়ে আমরা সবগুলো দিয়ে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। আমি চেষ্টা করবো আপনাদেরকে রাত্রে এটা দিয়ে দেওয়ার জন্য, এই যে প্র্যাকটিস এইটা আমি দিয়ে দেওয়ার জন্য, আপনারা বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন। এবার ইয়েস নো কোয়েশ্চেন এগুলো প্র্যাকটিস করবেন। এবার আরেকটা বিষয়। আচ্ছা, আমরা এতক্ষণ তাহলে আস্কিং কোয়েশ্চেন জানতেছিলাম। আস্কিং কোয়েশ্চেন কিভাবে তৈরি করি আমরা? নেগেটিভ অ্যান্ড অ্যাফার্মেটিভ, নাবোধক এবং হচ্ছে হাবোধক বাক্যগুলো আমরা কিভাবে তৈরি করবো আস্কিং কোয়েশ্চেন, সেটা আমরা জানতেছিলাম। এখন দেখুন, আমরা অনেক সময় চয়েস কোয়েশ্চেন করে থাকি। আস্কিং কোয়েশ্চেনের মধ্যে চয়েস দিয়ে থাকি যে তুমি এটা না ওইটা, তুমি কি এটা চাও না ওইটা চাও, তুমি কি এটা করো না ওইটা করো। তো এই চয়েস কোয়েশ্চেনগুলো আসলে আমরা কি দিয়ে করি?
এই চয়েস কোয়েশ্চেনগুলো আমরা করে থাকি অর শব্দের ব্যবহার করি। চয়েস কোয়েশ্চেনগুলো আমরা কি ব্যবহার করি? আমরা অর ব্যবহার করি, অর। অর্থাৎ যখন কোনো ব্যক্তির প্রত্যহ নিয়মিত বা অভ্যাসগত কাজ কোনটা সে করে, এইটা করে না ওইটা করে, এরকম চয়েস যখন আমরা দিয়ে থাকি তখন আমরা অর শব্দের ব্যবহার করে কিন্তু আমরা এটা করতে পারি। উদাহরণস্বরূপ আপনি কাউকে বললেন যে এরকম ডু ইউ স্টাডি, যে তুমি কি কাজ করো? হ্যাঁ, কি দাঁড়াচ্ছে এখানে? তাহলে কি বলছে? ডু ইউ স্টাডি, তুমি কি কাজ করো? অর নাকি। অর শব্দের অর্থ এখানে কি বোঝাবে? নাকি বা নইলে, না, ঠিক আছে? এইখানে না মানে কিন্তু আসলে নটকে বোঝাচ্ছে না, এখানে অপশন দেওয়া হচ্ছে। না শব্দের মানে সবসময় না বোঝায় না, নেতিবাচকতা বোঝাবে না, কখনো অপশন বোঝাবে, এখানে সেটাই হচ্ছে। তো কি বলছে? ডু ইউ স্টাডি, তুমি কি পড়ো, পড়ালেখা করো, নাকি কি করো? কাজ করো। তো আমি বললাম অর ওয়ার্ক, তাই না? অর ওয়ার্ক, তুমি কি পড়ালেখা করো না কাজ করো? আচ্ছা, আবার আমি বললাম তুমি শুক্রবারে কি, হ্যাঁ, এরকম বাসায় ঘুমাও? তুমি কি শুক্রবারে বাসায় ঘুমাও নাকি কাজ করো? তাহলে কি হবে? ডু ইউ স্লিপ অ্যাট হোম, তাই না? ডু ইউ স্লিপ অ্যাট হোম অর ওয়ার্ক, তাই না? কি হবে? অর ওয়ার্ক অন ফ্রাইডেস, যে তুমি কি শুক্রবারে কাজ করো না ঘুমাও, বাসায় ঘুমাও, রাইট? দ্যাটস ইট। আবার আমি বললাম এরকম সে কি কফি পান করে না চা পান করে, সাপোজ। অথবা আমি বললাম সে কি সকালে রুটি বানায় বা রুটি খায় নাকি ভাত খায়, তাহলে কি হবে? ডাজ হি, তাই না? এই যে সি দিয়ে প্রশ্ন করবো আমরা। আমি বললাম ডাজ হি ইট ব্রেড, তাই না? ডাজ হি ইট ব্রেড, সে কি কি খায়? রুটি খায় অর রাইস, তাই না? নাকি ভাত খায়? কখন? ইন দ্য মর্নিং। সে সকালে কি রুটি খায় না ভাত খায়? আচ্ছা, আবার আমি বললাম এরকম সে কি কাজ করে না বসে থাকে? সে কি অফিসে কাজ করে না বসে থাকে? তাহলে কি হবে? ডাজ হি বা ডাজ ইউর বস, যে তোমার বস কি অফিসে কাজ করে না বসে থাকে? তাহলে কি হবে? ডাজ ইউর বস ওয়ার্ক অর সিট ইন দ্য অফিস, তাই না? যে তোমার বস কি কাজ করে নাকি বসে থাকে? দ্যাটস ইট। এইভাবে কিন্তু আমরা এই চয়েস কোয়েশ্চেনগুলোও করতে পারি, অর শব্দের সাহায্যে নিয়ে আমরা এটা করতে পারি। আবার আমরা কি করি? একাধিক প্রশ্ন সম্পর্কে যদি আমি কাউকে একাধিক কাজ সম্পর্কে প্রশ্ন করি তখন কিন্তু আমরা অ্যান্ড দ্বারা করব। তখন আমরা কি করব? অ্যান্ড দ্বারা করব। যেমন আমি কাউকে বললাম যে তুমি কি এই কাজগুলো করো? তাহলে কি হবে? ডু ইউ, এরকম আমি বললাম ডু ইউ স্টাডি অ্যান্ড রাইট, অর আমি বললাম ডু ইউ লার্নিং অর ডু ইউ রিড, রাইট অ্যান্ড স্পিক ইংলিশ ওয়েল। এই যে কয়েকটা কাজ সম্পর্কে আমি জিজ্ঞেস করছি, তাই না? ডু ইউ রিড, রাইট অ্যান্ড, এই যে অ্যান্ড স্পিক ইংলিশ ওয়েল, যে তুমি কি ভালো করে ইংরেজি পড়তে, বলতে, হ্যাঁ, লিখতে পারো, তাই না? দ্যাটস ইট। আচ্ছা, আবার আমি বললাম এরকম, হ্যাঁ, ডু ইউ ওয়েক আপ, তুমি কি ঘুম থেকে জেগে ওঠো? ইন দ্য মর্নিং, সকালে, তাই না? অ্যান্ড ওয়াক, এবং হাঁটো। তাহলে একাধিক কাজ সম্পর্কে যদি আমি প্রশ্ন করি, তাই না, তখন কিন্তু আমি অ্যান্ড দিয়ে একাধিক কাজ সম্পর্কে প্রশ্ন করতে পারি। আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে প্রশ্ন যখনই আমরা করব সেটা যদি আস্কিং কোয়েশ্চেন হয় তখন আমরা শুরুই করব কি দিয়ে? ডু দিয়ে। ডু দিয়ে কি ধরনের প্রশ্ন করব আমরা? আমরা ডু দিয়ে প্রশ্ন করব যে একটা ব্যক্তি সবসময় এই কাজগুলো করে কিনা, কোনো কাজ করে কিনা, মাঝে মধ্যে করে কিনা, এটা তার অভ্যাসগত কাজ কিনা, তাই না? কর সম্পর্কে আমরা প্রশ্ন করব ডু দিয়ে। নিজের ব্যাপারে প্রশ্ন করব, নিজেদের ব্যাপারে অথবা তোমার ব্যাপারে বা তাদের ব্যাপারে। কিন্তু যখন এক বচন একটা ব্যক্তির ব্যাপারে আমি প্রশ্ন করব তখন আমি ডাজকে ইউজ করব। আর চয়েস কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা অর ইউজ করি। একাধিক প্রশ্ন যখন আমরা বলবো তখন আমরা অ্যান্ড ইউজ করব, তাই না? ঠিক আছে, দ্যাটস ইট। তাহলে এইভাবে আমরা এই ডু ডাজ ব্যবহার করে আমরা প্রশ্ন করতে পারবো ইনশাআল্লাহ, আশা করি। আর হচ্ছে এদের অ্যান্সার গুলো কেমন হবে? আপনি যখন আস্কিং কোয়েশ্চেন করবেন কাউকে, সে তো একটা অ্যান্সার দিবে, অথবা আমাকে কেউ আস্কিং কোয়েশ্চেন করবে, তখন আমি একটা অ্যান্সার দিব। অ্যান্সার গুলো আমরা কি দিয়ে করব? আমরা ইয়েস নো দিয়ে এগুলো অ্যান্সার করব। আর এখান থেকে অপশনটা চুজ করব। কেউ আপনাকে বলল ডু ইউ ড্রিঙ্ক কফি, যে তুমি কি কফি খাও, অর টি, নাকি চা খাও? তা আপনি কি বলবেন? আই টেক টি,
আই ড্রিঙ্ক টি, তাই না? অর্থাৎ আপনি একটা তখন আপনার অ্যান্সারটা যেই অপশনটা আপনি পছন্দ করেন তখন কিন্তু আপনি সেটা দিয়ে অ্যান্সার দিবেন। দ্যাটস ইট। অথবা আপনি বলতে পারেন যে আই আই ড্রিঙ্ক বোথ, যে আমি দুইটাই খাই। অথবা বলতে পারেন আই ড্রিঙ্ক টি অ্যান্ড কফি, তাই না? যে আমি চাও খাই আবার কফিও খাই, রাইট? অর্থাৎ এই যে চয়েস কোয়েশ্চেন যেগুলো হবে, আস্কিং কোয়েশ্চেনের মধ্যে যখন চয়েস কোয়েশ্চেন দেওয়া হবে তখন আপনি আপনার মতো করে অ্যান্সারটা দিবেন। যদি আপনি একটা কথা বলতে চান যে আমি এটা খাই, এটা চাই, এটা করি, ওইটা করি, তাই না? আর যদি আপনি ২ টা কথা বলতে চান তখন এন্ড দিয়ে বলতে পারেন, যে যেহেতু এন্ড দ্বারা আমরা কি করি ২ টা কথাকে একসাথে যুক্ত করি, তাই না? দ্যাটস ইট, হয়ে গেল। এভাবে আমরা অ্যান্সার দেব। দ্যাটস ইট। এবার যদি আমাকে সাধারণ আস্কিং কোয়েশ্চেন করা হয় যে তুমি কি এটা করো কিনা, এটা করো কিনা, ইত্যাদি ইত্যাদি, তখন আমি ইয়েস দিয়ে অ্যান্সার দিব, ইয়েস আই ডু দ্যাট। অথবা কেউ আমাকে প্রশ্ন করলো যে ডু ইউ গো টু অফিস রেগুলারলি, যে তুমি কি প্রত্যহ অফিসে যাও? তো আপনি অ্যান্সার এইভাবে সহজ দিতে পারেন, ইয়েস আই ডু। ইয়েস আই ডু বললেই কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি বলতে চান যে না, আরো মানে ফর্মালি বলতে চান, তাহলে বলুন ইয়েস আই গো টু অফিস রেগুলারলি। এভাবে বললে হয়ে যাচ্ছে। আবার যদি আপনি বলেন আই ডু বললেও হয়ে যাচ্ছে। এই আই ডু দ্বারা কি বুঝাবে? আই ডু বা উই ডু বা ইউ ডু দ্বারা বুঝাচ্ছে যে হ্যাঁ, আপনি এই কাজটা করেন। আপনাকে প্রশ্ন করলো কেউ যে ডু ইউ ইট, যেমন ইট দ্বারা প্রশ্ন করলো যে ডু ইউ ইট পিজ্জা, যে তুমি কি পিজ্জা খাও? তো আপনি অ্যান্সার করলেন যে ইয়েস আই ডু। ইয়েস আই ডু বললেও হয়ে যাচ্ছে, অথবা যদি বলেন ইয়েস, সেটাও হয়ে যাচ্ছে। আমরা আমাদের মতো করে তার সাথে কথা বলতে পারি। যদি পরিচিত হয় ইয়েস বললে হয়ে যাচ্ছে। একটু যদি আপনি একটু মানে স্ট্যান্ডার্ড বজায় রাখতে চান, আপনি বলতে পারেন ইয়েস আই ডু। এই ডু দ্বারা কি বোঝাচ্ছে তাহলে? ডু দ্বারা আপনি যে করেন এই কাজটা, এই যে পিজ্জা যেন আপনি খান, সেটাই আই ডু দ্বারা বোঝাবে, তাই না? দ্যাটস ইট। তেমনি করে আপনি আপনার বাবার সম্পর্কে প্রশ্ন করলো কেউ যে ডাজ ইউর ফাদার, তোমার বাবা কি, হ্যাঁ, ডাজ ইউর ফাদার, তোমার বাবা কি করে? এখান থেকে একটা আমরা বাক্য করি, ডাজ ইউর ফাদার কল ইউ এভরিডে, যে তোমার বাবা কি তোমাকে প্রতিদিন ফোন দেয়, কল করে? তো আপনি বলেন ইয়েস হি ডাজ। কি? ইয়েস হি ডাজ। আর যদি না করে নো হি ডাজন্ট, এভাবে আমি বলতে পারি, তাই না? হি ডাজ নট। আমরা তো ডাজ নট এবং ডাজ এর ব্যবহারগুলো আমরা আলোচনা করেছি আমাদের পূর্ববর্তী ক্লাসে, যে যদি আমরা নাবোধক কোনো কাজ সম্পর্কে প্রশ্ন করি, নাবোধক কোনো কাজের কথা ব্যক্ত করি, তখন কিন্তু আমরা ডু নট এবং ডাজ নট ব্যবহার করি। এই ক্লাসগুলো আমরা দ্বিতীয় ক্লাসে আলোচনা করেছিলাম। তো আশা করি এটা নিয়ে কারোর প্রবলেম হবে না। তাহলে আমরা এইভাবে অ্যান্সার করতে পারি। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, একটা বাক্যকে আমরা 4টা প্রশ্নে রূপান্তর করব। 4টা না, 1 2 3 আর হচ্ছে এখানে 2, 5টা প্রশ্নে আমরা রূপান্তর করব। কিভাবে একটু দেখি। উদাহরণস্বরূপ প্রথমে আমি বললাম, ধরেন আমার সকালবেলার কাজ সম্পর্কে আমি প্রথমে বলবো এরকম। প্রথমে আমি বললাম ওয়েক আপ দিয়ে শুরু করি। একটাকে কিভাবে 5টা বানাবো? ওয়েক আপ, আই ওয়েক আপ, আমি ঘুম থেকে উঠি। আচ্ছা, এবার এখানে যদি আমি ডু নট যুক্ত করি তাহলে কি হয়ে যাচ্ছে? আই ডু নট ওয়েক আপ, আমি ঘুম থেকে উঠি না। ওকে, আর্লি, সকাল সকাল, অথবা আই ডু নট ওয়েক আপ লেট, যে আমি দেরি করে ঘুম থেকে উঠি না। হয়ে গেল, রাইট? আচ্ছা, এবার আমরা এটাকে কি করব? আবার প্রথমে ডু যুক্ত করি। ডু আই ওয়েক আপ লেট, যে আমি কি দেরি করে ঘুম থেকে উঠি? আপনি আপনার বন্ধু আপনাকে বলতেছেন এই তুই প্রত্যেকদিন দেরি করে ঘুম থেকে উঠোস, তা আপনি এটাকে জোর দিয়ে বলতেছেন, তাকে প্রশ্ন করতেছেন এই আমি কি দেরি করে ঘুম থেকে উঠি? তাহলে কি ডু আই ওয়েক আপ লেট, যে আমি কি দেরি করে ঘুম থেকে উঠি? আচ্ছা, আবার আপনি বললেন এই আমি কি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না? ডু আই নট ওয়েক আপ আর্লি, তাই না? ডু আই নট ওয়েক আপ আর্লি, আমি কি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না, তাই না? অথবা আমি কি বলতে পারি? অথবা আমি বলতে পারি ডোন্ট আই, ওই যে সংক্ষিপ্ত রূপ, তাই না? ডোন্ট আই ওয়েক আপ আর্লি, যে আমি কি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না? তাহলে একটা বাক্যকে আমরা 5টা করে বানাতে পারি এরকম, তাই না? হ্যাঁ, আমি একটা সম্পূর্ণ বাক্যকে বানিয়ে দেখাই আপনাদেরকে। লার্ন নিলাম। তো আমরা জানি যে লার্ন শব্দের অর্থ কি?
লার্ন মানে হচ্ছে শিখি, শেখো, আর হচ্ছে কি শিখে, তাই না? ওকে, এখন আমি বললাম আই লার্ন ইংলিশ, আই লার্ন ইংলিশ, তাই না? হয়ে যাচ্ছে, আমি ইংরেজি শিখি। আচ্ছা, এবার আমি বললাম আমি ফ্রেঞ্চ শিখি না, নাবোধক করব, তাহলে কি বলতে পারি? I do not learn French, তাই না? যে আমি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখি না, তাই না? আচ্ছা, অথবা আমি এটাকে সংক্ষিপ্ত রূপে বললে কি হবে? I don't learn French, যে আমি কি করি না, এই যে আমরা তো জানি এগুলো ডন্ট এবং ডু নটের ব্যবহার আমরা শিখেছি, তাই না? তাই ডোন্ট লার্ন ফ্রেঞ্চ, আমি কি করি না, আমি ফ্রেঞ্চ ভাষা শিখি না। ওকে ফাইন। আচ্ছা, এবার আমরা এটাকে প্রশ্ন করি এবার এরকম, ডু আই লার্ন ফ্রেঞ্চ, যে আমি কি ফ্রেঞ্চ ভাষা শিখি? ডু আই লার্ন ফ্রেঞ্চ, তাই না? ডু দ্বারা আমরা কি করছি, এই যে আমার এই কাজ সম্পর্কে প্রশ্ন করছি যে আমি কি ইংরেজি ভাষা শিখি। আচ্ছা, এবার আমি বললাম ডু আই নট লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি ভাষা শিখি না, তাই না? ডু আই লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি ভাষা শিখি না? অথবা আমি লিখতে পারি ডোন্ট আই লার্ন ইংলিশ, ডোন্ট আই লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি ভাষা শিখি না, রাইট? দ্যাটস ইট, হয়ে গেল। এখন আমরা যদি এখানে যদি আমরা হি আনতাম, আই না এনে একজন ব্যক্তির কথা বলতাম, আয়ের জায়গায় আমি যদি হি আনতাম, তখন কি হয়ে যেত? হি লার্নস ইংলিশ, তাই না? সে ইংরেজি শিখে। সে ইংরেজি শিখে না, তখন কি হতো? তখন হয়তো হি ডাজ নট, তাই না? হি ডাজ নট লার্ন ইংলিশ, অথবা হি ডাজন্ট, অথবা কি তো হি ডাজন্ট, হ্যাঁ, হি ডাজন্ট, ঝামেলা হচ্ছে, হ্যাঁ, হি ডাজন্ট লার্ন ইংলিশ, ফ্রেঞ্চ, সে ফ্রেঞ্চ শিখে না, বা সে হি ডাজন্ট লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখে না। এবার আমি বললাম যদি আবার এখানে যদি আমি এখানে হি আনতাম, তাহলে কি বলতাম? তখন আমি বলতাম ডাজ হি লার্ন ফ্রেঞ্চ, সে কি ফ্রেঞ্চ ভাষা শিখে? আর যদি আমি বলতাম সে কি ফ্রেঞ্চ ভাষা শিখে না, তাহলে কি লিখতাম? ডাজ হি নট লার্ন ইংলিশ, সে কি ইংরেজি ভাষা শিখে না, রাইট? অথবা যদি বলতাম যে সংক্ষিপ্ত রূপে কি বলতাম? ডাজন্ট, হ্যাঁ, ডাজন্ট হি লার্ন ইংলিশ, সে ইংরেজি ভাষা শিখে না। এইভাবে একটা শব্দকে কিন্তু আমি 10 রকম বানায় ফেললাম, তাই না? একটা হচ্ছে ডু দিয়ে হাবোধক নাবোধক, ঠিক আছে, আস্কিং কোয়েশ্চেন হাবোধক, আস্কিং কোয়েশ্চেন নাবোধক, আবার হচ্ছে হ্যাঁ ডাজ দিয়ে একজন ব্যক্তি সম্পর্কে, হ্যাঁ, হাবোধক নাবোধক, আস্কিং কোয়েশ্চেনে হাবোধক, আস্কিং কোয়েশ্চেন নাবোধক। এইভাবে কিন্তু আমরা একটা শব্দের ব্যবহার করে বা একাধিক শব্দের ব্যবহার করে অনেক প্র্যাকটিস করতে পারি। আচ্ছা, আমরা একটু খেয়াল করি, আমি এখানে দেখেন দুইটা একটা দাগ আঁকতেছি এখানে, আমি এখানে দুই ধরনের ব্যক্তিকে আলাদা করে দিচ্ছি। এই যে এখানে বয়েস লেখা আছে, সবাই দেখতে পাচ্ছেন, এখানে একটা এস দেখতে পাচ্ছি। ইংরেজি ভাষার নিয়ম হচ্ছে যদি আপনি কোনো একটা ব্যক্তিকে বুঝাতে চান যে এই ব্যক্তি এখানে একজন না, একের বেশি ব্যক্তি এখানে আছে, তখন আমরা সেখানে এস যুক্ত করি। দা বয়েসের মানে হচ্ছে একের বেশি ছেলেরা, দুইটা হইতে পারে, তিনজন হইতে পারে, চারজন হইতে পারে, ইত্যাদি ইত্যাদি। আর দে মানে তো আমরা বুঝি অনেক, তারা মানে কি একজনের বেশি মানুষ। আই দ্বারা আমরা নিজেকে বোঝাই, উই দ্বারা আমরা নিজেদেরকে বোঝাই, ইউ দ্বারা আমার সামনে উপস্থিত, এই যে আপনারা তো আমার সামনে উপস্থিত, আপনাদের সবাইকে আমি ইউ বলতেছি, তাই না? তাহলে এরা হচ্ছে এক ধরনের ব্যক্তিবর্গ, যেখানে হয়তো ব্যক্তি নিজেকে বোঝায় বা নিজের সামনে উপস্থিত ব্যক্তিকে বোঝায়, অথবা একের বেশি মানুষকে বোঝায়। আবার আমি এখানে লিখলাম হি, সি, তারপর লিখলাম ইট, তারপর লিখলাম আমি হাসান, তারপর লিখলাম যে আমি বললাম যে
রামিসা, হ্যাঁ রামিসা। আচ্ছা আমি লিখলাম হচ্ছে দ্য বার্ড। এদের সাথে এদের পার্থক্য কি? অথবা আমি লিখলাম এখানে দ্য বয়, দ্য বয়। হ্যাঁ একটু সময় নিচ্ছি, হ্যাঁ আসতেছি আসতেছি, এই যে সময় ক্লাস শেষ হয়ে গেছে, আসতেছি, বেশি লাগবে না, আসতেছি। তাহলে যেটা বলতেছিলাম, দ্য বয় এখানে একটা ছেলেকে বোঝাচ্ছে, এই বয়ের সাথে এর যুক্ত করছি, ছেলে হয়ে গেছে একের বেশি। তাহলে এরা হচ্ছে এক ধরনের সাবজেক্ট বা এক ধরনের ব্যক্তিবর্গ, এরা শুধু একজন, এখানে শুধু একজনকে বোঝাচ্ছে, থার্ড পার্সন, অন্য একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। অন্য একজন ব্যক্তি মানে কি আমি না, অন্য একজন ব্যক্তি মানে কি তুমি না, অন্য একজন ব্যক্তি মানে কি তারা না, একজন ব্যক্তি বা একটা বিষয়। তো আমরা যখন একজন ব্যক্তি বা একটা বিষয়ের ব্যাপারে কথা বলি, তখন আমরা তার যে কাজটা আছে সেই কাজের সাথে আমরা অ্যাজ যুক্ত করি। যেমন সে একটা কাজ করে, কি কাজ করে যায়, সে বা একটা কাজ করে, কি কাজ করে, আমি বললাম রান্না করে, কুক। সে একটা কাজ করে, কি কাজ করে, ঘুমায়, স্লিপ। এই কাজের সাথে তখন কি করতে হয়, অ্যাজ বা ইএস কে যুক্ত করে দিতে হয়। কেন? বোঝানোর জন্য যে এই যে যাওয়ার কাজটা, রান্না করার কাজটা, ঘুমানোর কাজটা যে করতেছে সেই ব্যক্তি একজন ব্যক্তি। সেই ব্যক্তি আমি না, সেই ব্যক্তি তুমি না, সেই ব্যক্তি তোমরা না, সেই ব্যক্তি আমরা না, সেই ব্যক্তি তারা না, একজন ব্যক্তি। আর যখন আমরা নিজের ব্যাপারে, আমাদের ব্যাপারে, তোমার ব্যাপারে, তাদের ব্যাপারে, বহুবচন একের বেশি মানুষের ব্যাপারে কথা বলি, তখন তার সাথে শুধু কাজটাকে যুক্ত করলে হয়, আর কিছু যুক্ত করতে হয় না। যেমন গো, গো স্যার বলতে হয় না, স্লিপ ঘুমায়, হ্যাঁ স্লিপ স্যার বলতে হয় না, তাই না? তাহলে ব্যক্তি যদি আমি হই, ব্যক্তি যদি আমরা হই, ব্যক্তি যদি তুমি বা তোমরা হও, ব্যক্তি যদি তারা হয়, ব্যক্তি যদি একাধিক মানুষ হয়, একের বেশি মানুষ হয়, তখন তার কাজের সাথে শুধু কাজটাকে যুক্ত করলে হয়, সেখানে আর কি আসবে না, এস বা ইএস আসবে না, দ্যাটস ইট। আর যদি ব্যক্তি একজন হয়, তার সাথে আমরা কি করি, শুধু এস বা ইএস কে যুক্ত করি, বোঝানোর জন্য যে ব্যক্তি এখানে কে, একজন ব্যক্তি বা একটা বস্তু। যেমন আপনি বললেন এরকম যে একটা বস্তুর কথা বলি, দ্য বার্ড, পাখিটা, এই যে একটা পাখি কিন্তু এখানে, তাহলে এখন পাখির কাজ কি, পাখির কাজ হচ্ছে ওড়ে। এখন আমি এখানে ওড়ে এর সাথে অ্যাজ যুক্ত কেন করব, হ্যাঁ অ্যাজ বা ইএস কেন যুক্ত করব, কারণ এখানে পাখি কয়টা, একটা পাখি, পাখি একটা হওয়ার কারণে আমি এই যে ইএস যুক্ত করে দিচ্ছি, ফ্লাই থেকে ফ্লাইস। কিন্তু পাখি যদি এখানে বেশি হইতো, একটার বেশি হইতো, দ্য বার্ডস, এই যে দেখেন অ্যাজ দিয়ে আমি কি বুঝাইলাম, বুঝাইলাম যে এখানে পাখি কিন্তু একটা না, একটার বেশি আছে, তখন কিন্তু আমি শুধু কাজটাকে যুক্ত করে দিতাম, ফ্লাই। এখানে অ্যাজ বাই এস বসানো লাগতেছে না। তাহলে এই যে ইএস দ্বারা কি বুঝাচ্ছে, ইএস দ্বারা বুঝাচ্ছে একটা পাখি, আর এখানে এস দ্বারা কি বুঝাচ্ছে, পাখিগুলো অনেকগুলো পাখি। অর্থাৎ আমরা ব্যক্তি বা বস্তুর সাথে এস বা এস যুক্ত করে বোঝানোর জন্য যে এখানে একাধিক ব্যক্তি আছে, একটার বেশি কিছু আছে। আর আমরা ব্যক্তির কাজের সাথে এস বা এস যুক্ত করি বোঝানোর জন্য যে একটা কাজটা হচ্ছে একজন ব্যক্তির কাজ। উল্টা বিষয়টা কি, উল্টা, কাজের সাথে এস যোগ করলে বোঝায় ব্যক্তির কাজটা, ব্যক্তিটা একজন, আর ব্যক্তির সাথে এস যোগ করলে বোঝায় কি, একের বেশি এখানে ব্যক্তি আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে ডুটা একই হিসেব। তো ডু এর সাথে এস বাই এস নাই মানে কি, এই যে ডু এর সাথে এরা সব হবে, ডু আই গো, আমি কি যাই, তাই না? ডু উই গো, আমরা কি যাই, ডু উই স্লিপ, আমরা কি ঘুমাই। এখানে ডু আসতেছে সরাসরি, রাইট? কেন? কারণ এখানে তো একজন ব্যক্তির কথা বলতেছি না, আমি নিজের ব্যাপারে বলতেছি, আমাদের ব্যাপারে বলতেছি, তোমার ব্যাপারে বলতেছি, তাই না? কিন্তু যখন আমি এই যে একজন ব্যক্তির কথা বলবো, তখন কিন্তু আবার ডাজ চলে আসবে, এই যে ইএস চলে আসছে। কেন? বোঝানোর জন্য যে এই যে কাজগুলো হচ্ছে, এই যে রান্না করার কাজটা, এখানে এই যে রান্না করার কাজটা, ঘুমানোর কাজটা, এখানে যে এসটা ছিল এখানে তো চলে আসছে যেহেতু, তো এখানে আর এস বাই এস লাগতেছে না। তাহলে ডাজ হি গো, এই যে এখানে ইএসটা কি বলতেছে, ইএসটা বলতেছে যে এই লোকটা একজন ব্যক্তি, এই যে একজন ব্যক্তি কাজটা করতেছে, ডাজ হি গো, সে কি যায়, ডাজ হি কুক, সে কি রান্না করে, ডাজ হি স্লিপ, সে কি ঘুমায়, দ্যাটস ইট। তাহলে এই এস বা ইএস হচ্ছে আইডেন্টিফায়ার। কি, কিসের আইডেন্টিফায়ার? বুঝায় যে এখানে লোক কয়জন, একজন লোক কি ঘটনাটা ঘটাইতেছে কিনা সেটা বুঝায়। ইএস কি বুঝায়? বুঝায় যে একটা ব্যক্তি, একটা লোক, একটা কিছুই ঘটনাটা ঘটায়, তাই না? আর যখন এস বা ইএস না থাকে,
তার কাজের সাথে, কোনো কাজের সাথে যখন এস বাই এস না থাকে তখন আমরা এটা বুঝি যে কাজটা হয়তো আমি করি, নয়তো আমরা করি, নয়তো তুমি বা তোমরা করো, অথবা একজনের বেশি মানুষ করে। ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়েছে সবার কাছে, তাই না? এই জিনিসটা কিন্তু আমি আলোচনা করেছিলাম আমরা ক্লাস 1 এ, ক্লাস 2 তে। যারা ক্লাস 1-2 করেন নাই তাদের জন্য ঝামেলাটা হয়েছে। এবার কি বুঝতে পেরেছেন মিস্টার সালমান? স্যার আরেকটু ক্লিয়ার করুন, কখন এস হবে কখন ইএস হবে? ও আচ্ছা আচ্ছা, এস বাই এস এর আলোচনা কিন্তু আরো সুন্দর করে করছিলাম, একবারে ভেঙে চুরে। আমরা যেখানে উচ্চারণ করতে পারবো না তখন ইএস হবে। এই উচ্চারণ করতে পারি না 8টা জায়গা আছে। যেমন আপনাকে আমি উদাহরণস্বরূপ আমি দেখাইলাম আপনাদেরকে, যেমন ফিনিশ। দেখেন তো এটা উচ্চারণ এস যোগ করলে উচ্চারণ করা যায় কিনা? না স্যার, তাহলে এখানে কি করতে হবে? ইএস হবে। তাহলে এস আর ইএস একই জিনিস, শুধু উচ্চারণ বিকৃত হয়ে যায় বিদায় আমরা ইএস যোগ করি। গো, এখানে এস যোগ করলে দেখেন তো কি হয়ে যায়? হয় না স্যার, সব ওয়ার্ড হয় না। গস হয়ে গেছে না? ছিল গো, হয়ে গেছে কি গস। তাহলে এটা উচ্চারণ ঠিক রাখতে কি যোগ করব? ইয়েস, গোস। বুঝতে পেরেছেন? স্যার অনেক সময় তো আইএস যোগ হয়, তখন আইএসটা হচ্ছে উচ্চারণ ঠিক, হ্যাঁ উচ্চারণ ঠিক রাখার জন্য। হিসেব কি? উচ্চারণ ঠিক রাখা, তাই না? এখন উচ্চারণ কি হয়েছে? ফ্লাই ছিল, ফ্লাই হয়ে গেছে কি ফ্লিস হয়ে গেছে না? তাহলে এখন আমি আই যোগ করে ই এ যোগ করলাম, এখন কিন্তু ফ্লাই থেকে ফ্লাইস হয়েছে, তাই না? এই যে ফ্লাই থেকে কি হয়েছে? ফ্লাইস হয়েছে। তাহলে আমরা এই যে এস বা ই এস যেটাই যোগ করতেছি, যে পরিবর্তন আনতেছি, কিসের জন্য? উচ্চারণ ঠিক রাখার জন্য আর কি। ঠিক আছে স্যার, এভাবে আমাদের একটু কথা বলতে চাই স্যার। জি, কিছু টেকনিক দিয়ে আমাদের ক্লাসগুলো এভাবে নিলে আমরা সহজেই মনে রাখতে পারি। যেমন এখন বলছেন আপনি গোস হয়ে যাচ্ছে, উচ্চারণ সঠিক হচ্ছে না, তার জন্য ইয়ে যোগ করতে হচ্ছে। এরকম আরো যদি সব টেকনিক থাকে, এগুলো দিয়ে আমাদের ক্লাস নিলে আমাদের জন্য অনেকটা সহজ হয় বুঝতে। আমি মনে থাকে বেশি সহজ। আচ্ছা 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 আচ্ছা, আমি এটা আলোচনা করেছিলাম ইসেতে আপনাদের এই জিরো টু অ্যাডভান্সের প্রথম ক্লাসে, না দ্বিতীয় ক্লাসে আলোচনা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেকে দ্বিতীয় ক্লাসে ছিল না। যারা ছিল না তারা তাদের সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমি এখন প্ল্যান করেছি দ্বিতীয় ক্লাসটা আমি আবার করব। ঠিক আছে? স্যার দ্বিতীয় ক্লাসে বিবেকই ছিল যে শব্দের সাথে যদি ও থাকে তাহলে ইএস যোগ হবে, ওয়াই থাকলে আইএস যোগ হবে, এরকম কিছু একটা ছিল। না আমি ওই যে, হ্যাঁ আমি ওই যে ওইখানে বলেছিলাম যে কেন হবে এটা উচ্চারণের শেখা। হ্যাঁ হ্যাঁ, উচ্চারণের বিষয়টা। আচ্ছা, আমি সেটা বলেছিলাম এরকম, যেমন ধরেন প্লে, দেখেন তো এখানে এস যোগ করলে সরাসরি কি উচ্চারণ করা যাচ্ছে না? তাহলে এইখানে তো আর আই এস এর দরকার নেই, দরকার আছে নাই, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উচ্চারণ করতে যেটাই সুবিধা সেভাবে। হ্যাঁ যেখানে সুবিধা সেখানে। হ্যাঁ আমি এটা বলেছিলাম, আপনারা হয়তো টেনে টুনে দেখেছেন ক্লাসটা, বুঝছেন, এই জন্য আপনাদের সমস্যা হয়েছে। আমি বলছি যে আমার একটা সেকেন্ডও আপনারা টেনে টুনে দেখবেন না, আমার প্রত্যেকটা লাইনে লাইনে দেখবেন, আপনি তথ্য পাবেন। কি আমি ঠিক বললাম নাকি বলেন? হ্যাঁ, তো এই জন্য আপনি হচ্ছে ক্লাস যখন দেখবেন পুরোটা ক্লাস দেখবেন, ঠিক আছে? আর ইংরেজি শিখতে তো আমি তো আপনাদের আর বেশি ক্লাস নিব না, ধরেন 30-40টা ক্লাস নেব। 30-40টা ভালো করে ক্লাস দেখলেই তো আপনার ইংরেজি পুরোপুরি শেখা, আপনি ইংরেজি মাস্টার হয়ে যাবেন ইনশাল্লাহ। কারণ আমি যেভাবে তথ্য দিচ্ছি, যেভাবে এক্সপ্লেইন করতেছি, এভাবে তো আপনি আরেকজনকে এক্সপ্লেইন করতে পারবেন, কি পারবেন না? হ্যাঁ সেটাই। ঠিক আছে, তাহলে আমরা আগামী ক্লাসে এই করব। প্র্যাকটিস করতে হবে প্রচুর স্যার। হ্যাঁ প্র্যাকটিস, এই জন্যই তো আপনাদের জন্য আলাদা করে প্র্যাকটিস ক্লাস রেখেছি। ঠিক আছে। এলিমেন্টারি ক্লাসে স্যার যাদের সম্ভব স্যার এক একটা ক্লাস 5-7 বার করে দেখা উচিত। হ্যাঁ আমাদের বেসিক যদি স্যার স্ট্রং থাকে, তাহলে আমাদের প্র্যাকটিস কিন্তু সহজ হয়। হ্যাঁ রাইট। এটা হচ্ছে কি আপনার, আমরা তো এই বর্তমানে যে ইংরেজি কোর্সগুলো চলতেছে, আমি তো দেখি বা জানি শুনি, বুঝছেন, সব হাওয়ার উপরে চলতেছে, বুঝছেন। হ্যাঁ, আপনার পুরো বাংলাদেশের মধ্যে যত ইংরেজি কোর্স চলতেছে সব হাওয়ার উপরে চলতেছে।
আমি তো মাঝে মধ্যে ফেড আপ হয়ে যায় যে আসলে কি ইংরেজি কিভাবে শিখাচ্ছে, কি শিখাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, আর কি আর বলার, এইভাবে চলবে, কিছু করারও নাই। ঠিক আছে। স্ট্রাকচার শিখাচ্ছে স্যার, স্ট্রাকচার স্ট্রাকচার বেশিরভাগ সময় মুখস্থ বিদ্যা শিখাচ্ছে তারা, মুখস্থ বিদ্যাটা শিখাচ্ছে তারা বেশি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝে আসে না, শুধু সে খায়, সে যায়, সে করে। হুম। আমাদের দরকার সহজ যেগুলো আগে শুনে নাই সেভাবে, এই যে এখন এখন ইউজ করলেন এরকম আমাদের শর্ট টেকনিক দিয়ে বুঝালে আমরা সহজে বুঝতে পারবো, আর এটা বেশি দিন মনে থাকবে, সহজে মনে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু ডিফারেন্ট একটা টেকনিক। হুম। এটাই যেমন ডু এর ব্যবহার আপনাদেরকে আমি ডু এবং ডাজের যেই এক্সপ্লেইনটা করলাম, এটা কি আপনার কাছে ডিফারেন্ট মনে হয়েছে না মিস্টার জুয়েল? হুম। হ্যাঁ, তো যাই হোক, আমি তো এটাকে আরো এক্সপ্লেইন, আরো এটাকে আরো খোলাখুলি ভাবে আমি করতে চাইছিলাম, আলোচনা করতে চাইছিলাম। তো আমি চিন্তা করলাম যেহেতু ডু এবং ডাজ নিয়ে আলোচনা করছি একবার, মানে ডাজ নট এবং নাবোধক বাক্যের ডু নট এবং ডাজ নটের, তো আমার মনে হয়েছে যে এখানে ওভাবে না করলে হবে। ঠিক আছে, আপনি চাইলে, আপনারা যদি চান যে না স্যার আমরা আরো গভীর থেকে বুঝবো, আমি সেটাও করতে পারবো। ঠিক আছে, ওকে। যে এখন আমার মনে হচ্ছে, হ্যাঁ সেটাই, হ্যাঁ সেটাই, রাইট। যাই হোক, সব মিলিয়ে আমরা আশা করি কারো সমস্যা হচ্ছে না, কি বলেন, তাই না? জি। আর সমস্যা হইলে তো আমি আছি, আপনারা ওই নতুন বেচ যারা আছেন, নতুন বেচ যারা আসবে তাদের সাথে আপনারা ক্লাসের অ্যাক্সেস পাবেন। আমি এই সুবিধাটা সবাইকে দিয়ে থাকি, এই জন্য দেই কারণ হচ্ছে দেখা গেছে কোনো না কোনো ভাবে কারো ক্লাস ছুটে গেছে বা কোনো একটা অংশ মিসড হয়ে গেছে। এখন সে যদি নতুনদের সাথে আলোচনায় সুযোগ পায় তাহলে কিন্তু তার জন্য এটা একটা হবে, একটা মানে সমস্যা কাটিয়ে ওঠার একটা হবে, চান্স হবে, তাই না? ওকে, আজকে বিদায় নিচ্ছি সবার কাছ থেকে, পরে দেখা হবে ইনশাআল্লাহ আবার আগামী ক্লাসে।